টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো এন্ড ওয়েলকাম সকলকে টিউটোপিয়ার ইউটিউব চ্যানেলে। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের জিওগ্রাফি মেন্টর সুস্মিতা ম্যাম থাকছি তোমাদের সাথে আজকের আলোচনা পর্ব নিয়ে। আজকে আমরা কি আলোচনা করব? যথারীতি আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এর খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আবহবিকার বা ওয়েদারিং এর সমস্ত রকম প্রশ্নোত্তর আলোচনা। অর্থাৎ এই অধ্যায় থেকে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ ছোট বড় মাঝারি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বিভিন্ন ধরনের প্রশ্ন। এবার নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে আমরা কি কি টাইপ প্রশ্ন আলোচনা করব। চলো সেগুলো আগে একটু দেখে নিই। আচ্ছা, প্রথমেই আমরা আলোচনা করব বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, যার প্রশ্নমান থাকবে 1, অর্থাৎ যেটাকে আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বলি বা এমসিকিউ। নেক্সট, অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, প্রশ্নমান 1, সংক্ষিপ্ত প্রশ্নাবলী 2 মার্কসের প্রশ্ন, ব্যাখ্যামূলক প্রশ্ন 3 মার্কসের থাকবে, আবার উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে 5 মার্কসের। আচ্ছা, তোমাদের কি এখন মনে হচ্ছে না যে ম্যাম তো এতগুলো নিয়ে আলোচনা করেই দেবে, এরপরে কি আর প্রশ্ন বাইরে থেকে পড়তে হবে? বা মনে হবে যে না সহায়িকাটা একটু খুলে দেখি? আশা করছি হবে না। আমি সুস্মিতা ম্যাম তোমাদের গ্যারেন্টি দিচ্ছি আজকের এই প্রশ্নোত্তর পর্ব ক্লাস আলোচনা করার পর, অর্থাৎ তোমরা এটা দেখার পর তোমাদের কিন্তু আর কোনো সহায়িকার প্রয়োজন হবে না, না কোনো সহায়িকার প্রয়োজন হবে, না কোনো মানে বইয়ের প্রয়োজন হবে। তাহলে আমরা কি বলতে পারি? কোনো সহায়িকারও দরকার পড়লো না, কোনো মানে বইয়েরও দরকার পড়লো না, তাই না? আজকের এই ক্লাসের কিন্তু কোনো বিকল্প তোমরা খুঁজে পাবে না। তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য আজকের এই ভিডিওটা অর্থাৎ প্রশ্ন উত্তর পর্বের ভিডিওটা কিন্তু বেস্ট হতে চলেছে। এটা তো গেল প্রশ্ন উত্তর আলোচনার কথা, কিন্তু এর পাশাপাশি তোমরা যদি এক একটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করতে চাও, অর্থাৎ আবহবিকার চ্যাপ্টারটা যদি কনসেপ্ট ক্লিয়ার করতে চাও, তাহলে কি করবে? তাহলে অবশ্যই কিন্তু তোমাদের জয়েন করতে হবে টিউটোপিয়া লাইভ ক্লাসে। সেখানে সরাসরি আমি তো তোমাদের সাথে থাকবোই, যেখানে তোমরা তোমাদের যাবতীয় প্রশ্ন, ডাউট ক্লিয়ারিং বা কনসেপ্ট ক্লিয়ার সমস্ত কিছু কিন্তু তোমরা সেই লাইভ ক্লাস থেকে করতে পারবে। তাহলে দেরি না করে চলো না এবার একটু প্রশ্নোত্তর আলোচনা পর্বটা শুরু করা যাক, কেমন? চলো, প্রথমেই আমরা আলোচনা করব আবহবিকার সম্পর্কিত প্রক্রিয়া সমূহ। অর্থাৎ আবহবিকারের মধ্যে আমাদের যেই যেই প্রক্রিয়াগুলো রয়েছে, বিচূর্ণী ভবন বলো, নগ্নি ভবন বলো, পুঞ্জিত ক্ষয় বলো, এই প্রক্রিয়াগুলো থেকে আমাদের কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আলোচনা করব। সেই প্রশ্নেরও মধ্যে আমরা প্রথমে আলোচনা করব বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। প্রথম প্রশ্ন আমাদের কি আছে? আবহবিকারের অপর নাম কি? খুবই সোজা একটা প্রশ্ন। তোমরা অবশ্যই আশা রাখছি যে কমেন্ট সেকশনে আমি বলার সাথে সাথে তোমরা উত্তর দিচ্ছ তো? কমেন্ট সেকশনে কমেন্ট দিতে থাকো, কেমন? চলো, আবহবিকারের অপর নাম কি? অপশনগুলো দেখো, নগ্নি ভবন, পুঞ্জিত ক্ষয়, বিচূর্ণী ভবন এবং ক্ষয়ী ভবন। আমরা সকলেই জানি যে আবহবিকার প্রক্রিয়ার অপর নাম হলো বিচূর্ণী ভবন প্রক্রিয়া, অর্থাৎ অপশন সি। কেমন? পরের প্রশ্নই আসে, চূর্ণ বিচূর্ণ শিলার স্থানান্তরকে, অর্থাৎ যেই প্রক্রিয়ায় এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, অর্থাৎ বয়ে যায় বা প্রবাহিত হয়, তাকে আমরা কি বলি? যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার, নগ্নি ভবন এবং ক্ষয়ী ভবন। এখানে অপশনগুলো দেখে অবশ্যই বোঝা যাচ্ছে যে এখানে রাইট অ্যান্সার হবে ক্ষয়ী ভবন, অপশন ডি। কেমন? চলো পরের প্রশ্নই আসে, শিলার আবহবিকার বিয়োজন এবং অপসারণের, অর্থাৎ আবহবিকার ঘটছে, বিয়োজন ঘটছে, আবার অপসারণ, এই তিনটে প্রক্রিয়া যখন একসাথে হয় তখন তাকে আমরা কি বলি? বিচূর্ণী ভবন, ক্ষয়ী ভবন, পুঞ্জিত ক্ষয় এবং নগ্নি ভবন, তাই তো? তো এই প্রক্রিয়াকে আমরা একসাথে কি বলে থাকি? নগ্নি ভবন প্রক্রিয়া, অর্থাৎ আবহবিকার যোগ পুঞ্জিত ক্ষয় যোগ ক্ষয়ী ভবন। এখানে অপসারণটাকে ক্ষয়ী ভবন, বিয়োজিত পুঞ্জিত ক্ষয় এবং আবহবিকার এরকম ভাবে মেনশন করেছে। তো এখানে রাইট অ্যান্সার হবে নগ্নি ভবন। কেমন? পরের প্রশ্নই আসি, পাহাড়ি অঞ্চলে শিলা চূর্ণের চলনকে বলে, অর্থাৎ শিলা চূর্ণ যখন ড্রপ খেয়ে খেয়ে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় বা এক স্থান থেকে অন্য স্থানে বয়ে যায় বা বাহিত হয়, তাকে আমরা কি বলি? নগ্নি ভবন, পুঞ্জিত ক্ষয়
বিচূর্ণী ভবন এবং ক্ষয়ীভবন, সেই প্রক্রিয়াটাকে কিন্তু আমরা বলে থাকি পুঞ্জিত ক্ষয়, যখন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। ক্ষয়ীভবনে মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে নিচের দিকে নামে। তো এই প্রক্রিয়াটাকে আমরা বলছি অপশন বি, পুঞ্জিত ক্ষয়। পরের প্রশ্নে আসি। আবহবিকারের মাধ্যমে শিলা শিথিল হয়, বিকৃত হয়, ক্ষয়ে যায়, স্থানচ্যুত হয়। আবহবিকারের ফলে কিন্তু প্রক্রিয়া মানে শিলা সাধারণত হয়ে থাকে শিথিল। কেমন? বিচূর্ণী ভবনের হার এবং প্রকৃতির তারতম্য নির্ভর করে প্রধানত আঞ্চলিক ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের ওপর, জলবায়ুর ওপর, শিলার বৈশিষ্ট্যের ওপর এবং মাটির বৈশিষ্ট্যের ওপর। অর্থাৎ বিচূর্ণী ভবন যখন, অর্থাৎ আবহবিকার বিচূর্ণী ভবন যখন কোনো একটা শিলায় হয়, অর্থাৎ সেই শিলার সংকুচিত হয়, প্রসারিত হয়, এই সমস্ত কিছু কিন্তু সূর্যের আলো, বায়ু প্রবাহ, তাপ, উষ্ণতা এগুলোর ওপর ভিত্তি করে হয়ে থাকে। কেমন? তাই অবশ্যই এই এলিমেন্টগুলো কিসের এলিমেন্ট? এই প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু জলবায়ুর এলিমেন্ট, তাই না? তাই এখানে রাইট অ্যান্সার হবে জলবায়ুর ওপর ভিত্তি করে, নির্ভর করে সাধারণত তারতম্য হয়। ঠিক আছে, পরের প্রশ্নই আসি। ভূপৃষ্ঠের শিলাগুলি যে পদ্ধতির মাধ্যমে চূর্ণ বিচূর্ণ হয়, ভূপৃষ্ঠের মধ্যে শিলাগুলো যে পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ হয় তাকে কি বলে? নগ্নী ভবন, বিচূর্ণী ভবন, ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়। সেই পদ্ধতিকে বলা হয় বিচূর্ণী ভবন প্রক্রিয়া। অর্থাৎ অপশন বি হলো এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নই আসি। পুঞ্জিত ক্ষয়ের প্রধান কারণ কি? আমরা এক্ষুনি বললাম যে পুঞ্জিত ক্ষয় অর্থাৎ ঢাল বরাবর যখন কোনো শিলা নিচের দিকে নামে, সেটা কেন নিচের দিকে নামে? জলপ্রবাহ, বায়ুপ্রবাহ, অভিকর্ষজ বল, সূর্যতাপ। অবশ্যই আমরা জানি অভিকর্ষজ বল পৃথিবীর কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাই তো? তাই এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি, অভিকর্ষজ বল। কেমন? পরে আচ্ছা, এবার আমরা আলোচনা করব কি আবহবিকারের প্রক্রিয়া সমূহ থেকে আমাদের কি কি শূন্যস্থান পূরণ আসতে পারে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। পরের প্রথম প্রশ্ন, ক্ষয়ীভবনের আগে শিলাস্তরে কি ঘটে? আবহবিকার হয়, তারপর ক্ষয়ীভবন হয়, তারপর হয় পুঞ্জিত ক্ষয়। তাহলে আমাদের ক্ষয়ীভবনের আগে শিলাস্তরে হয়ে থাকে আবহবিকার। ঠিক আছে, পরের প্রশ্নই আসি। আবহবিকার হলো একটি স্থানিক প্রক্রিয়া, অর্থাৎ আবহবিকার যখন কোনো একটা স্থানে হয়ে থাকে তাই জন্য বলা হয় স্থানিক প্রক্রিয়া। পরের প্রশ্ন, নিচের শিলাস্তরের ভূপৃষ্ঠে উন্মুক্ত হওয়াকে কি বলা হয়? যখন উন্মুক্ত হয়ে পড়ে থাকে, যখন শিলা ক্ষয়প্রাপ্ত হয়, উন্মুক্ত হয়, অর্থাৎ আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন, এই তিনটে প্রক্রিয়াকে আমরা কি বলে থাকছিলাম? নগ্নী ভবন, অর্থাৎ উন্মুক্তকরণ প্রক্রিয়া। ওকে, পরের প্রশ্ন, আবহবিকারের সঙ্গে ড্যাশ যুক্ত নয়। আবহবিকারের প্রক্রিয়ার সঙ্গে কিন্তু অপসারণ কোনোভাবেই যুক্ত নয়। নেক্সট প্রশ্ন, আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন সম্মিলিত প্রক্রিয়াকে কি বলে? এক্ষুনি আমি তোমাদেরকে বললাম, তাকে বলা হয় নগ্নী ভবন। পরের প্রশ্ন, ড্যাশ পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়া সবচেয়ে বেশি দেখা যায়। কোথায় পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়া আমরা দেখে থাকি? পার্বত্য অঞ্চলে, অর্থাৎ পার্বত্য অঞ্চলেই কিন্তু আমরা দেখে থাকি অভিকর্ষজ টানের ফলে পাথরের খণ্ড বলো, নুড়িবালি বলো, নিচের দিকে ঢাল বরাবর নামতে থাকে। তাই আমরা পার্বত্য অঞ্চলে পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়া সবচেয়ে বেশি দেখে থাকি। কেমন? চলো নেক্সট কি আছে। নেক্সট এবার আলোচনা করব এই আবহবিকারের প্রক্রিয়া সমূহ থেকে আমাদের কি কি সত্য মিথ্যা প্রশ্ন আসতে পারে, যার প্রশ্নমান থাকবে 1 মার্কসের। প্রথম প্রশ্ন, ক্ষয়ীভবন একটি স্থিতিশীল প্রক্রিয়া, তাই কি? না, এটা হচ্ছে মিথ্যা। ক্ষয়ীভবন হলো একটি গতিশীল প্রক্রিয়া। গতিশীল প্রক্রিয়া। কেমন? পরের প্রশ্ন, প্রাকৃতিক শক্তির মাধ্যমে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে অপসারিত হলে তাকে আবহবিকার বলে। তাকে কি আবহবিকার বলে? যখন চূর্ণ বিচূর্ণ হয়ে অপসারিত হয়, মানে এক স্থান থেকে অন্য স্থানে যায়, তাকে বলা হয়
ক্ষয়ীভবন, অর্থাৎ এটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, চলো পরের প্রশ্নই আসি। নগ্নীভবন প্রক্রিয়ার ফলে ভূমিরূপের উচ্চতা হ্রাস পায়। একদমই সত্য। নগ্নীভবনের ফলে অর্থাৎ শিলা যখন নগ্ন হচ্ছে, অর্থাৎ শিলা যখন ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তখন কিন্তু একটা শিলার উচ্চতা ধীরে ধীরে কমে আসছে। কেমন? আবহবিকার একটি গতিশীল প্রক্রিয়া, তাই কি? আবহবিকার কিন্তু একটা স্থিতিশীল প্রক্রিয়া। মিথ্যা। এটা হবে কি? স্থিতিশীল। ওকে, পরের প্রশ্ন। আবহবিকার হলো প্রাকৃতিক শক্তি দ্বারা ভূপৃষ্ঠের পরিবর্তন। একদমই ঠিক। আবহবিকার জলবায়ুর পরিবর্তন। জলবায়ু কি একটা প্রাকৃতিক শক্তি? তাহলে এটা কি সত্য স্টেটমেন্ট। পরের প্রশ্ন। শিলা আবহবিকারগ্রস্ত না হলেও ক্ষয়ীভবন ঘটতে পারে। একদমই ঠিক। শিলা যদি আবহবিকার নাও ঘটে, তাহলে কিন্তু এই যে প্রাকৃতিক যে বিভিন্ন শক্তি রয়েছে, নদী, হিমবাহ, বায়ু, এই যে এলিমেন্টগুলো, এগুলো কিন্তু শিলার ক্ষয়প্রাপ্ত করতে পারে, শিলাকে ক্ষয় করতে পারে। তাই এটা সত্য। আবহবিকারের মাধ্যমে পদার্থ দূরে অপসারিত হয় না। আবহবিকারে কিন্তু মূল শিলার কাছেই পদার্থ থাকে, কখনো দূরে অপসারিত হয় না। দূরে কখন যায়? ক্ষয়ীভবন প্রক্রিয়ার মাধ্যমে বা পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠ ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে। কিন্তু এটা মিথ্যা যে মূল শিলার কাছেই কিন্তু এই আবহবিকারে ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো থাকে। কেমন? মূল শিলার ওপরেই। আবহবিকারের ফলে কোনো অঞ্চলের ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায় না। আবহবিকারের ফলে কিন্তু কোনো অঞ্চলের ভূমিরূপের উচ্চতা হ্রাস পেতে থাকে। ওকে, নেক্সট। ক্ষয়ীভবনের ওপর জলবায়ুর প্রভাব খুব বেশি। একদমই তাই। ক্ষয়ীভবন প্রক্রিয়ায় জলবায়ুর প্রভাব কিন্তু বেশি হয়ে থাকে। আবহবিকারকে ত্বরান্বিত করতে জলবায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একদমই সত্য। আবহবিকার প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু জলবায়ুর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কেমন? তাহলে দেখো, আমরা কিন্তু একটা পার্ট সম্পর্কে আলোচনা করে নিলাম যে আবহবিকারের প্রক্রিয়া সমূহ থেকে আমাদের কি কি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা আসতে পারে। কিন্তু এর মাঝে আমি তোমাদেরকে একটা কথা বলবো, এই যে আমি ধরো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আলোচনা করেছি, এই কোয়েশ্চেনগুলো কিন্তু আবার তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসতে পারে। আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কোয়েশ্চেন সত্য মিথ্যে আসতে পারে। মানে কোয়েশ্চেনের অল্টারনেট কিন্তু হবে, অল্টারনেটেশন হবে, কিন্তু আমি এটার তোমাদের গ্যারান্টি দিতে পারি এর বাইরে কিন্তু তোমাদের আর কোনো প্রশ্ন আসবে না। কেমন? তাই জন্যই তোমাদেরকে বলছি, মানে বইয়ের কিন্তু আর কোনো মানে রইল না, আর দরকার পড়লো না কোনো সহায়িকার সহায়তা। কেমন? চলো নেক্সট কি আলোচনা করব? আবহবিকারের প্রক্রিয়া সমূহ নিয়ে এবার আলোচনা করব। অর্থাৎ এই প্রক্রিয়া সমূহ থেকে আমাদের কি কি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসতে পারে বা সেটা এক এক করে দেখি। উষ্ণ মরুভূমিতে যান্ত্রিক আবহবিকারের প্রধান প্রক্রিয়াটি কি? লবণ কেলাস গঠন, ক্ষুদ্র কণা বিসরণ, প্রস্তরচায়ী খণ্ডীকরণ এবং তুষার খণ্ডীকরণ। উষ্ণ মরুভূমিতে আমরা যান্ত্রিক আবহবিকার দেখতে পাবো। সেখানে সাধারণত আমরা দেখতে পাবো ক্ষুদ্র কণা বিসরণ প্রক্রিয়া। কেমন? যেটা টুকরো টুকরো হয়ে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র কণার আকারে শিলা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। কেমন? পরের প্রশ্নই আসি। কোন আবহবিকার প্রক্রিয়ায় শিলা পেঁয়াজের খোসার মতো খুলে যায়? আমি জানি এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা প্রত্যেকে জানো, আর যারা যারা জানো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো কোয়েশ্চেন নাম্বার আর অপশনের নাম্বার দিয়ে। কেমন? চলো, অপশনগুলো কি? তুষার খণ্ডীকরণ, প্রস্তরচায়ী খণ্ডীকরণ, স্বল্পমোচন এবং ক্ষুদ্রকণা বিসরণ। আমি উত্তরটা বলে দিচ্ছি। রাইট অ্যান্সার হবে কি? স্বল্পমোচন প্রক্রিয়ায় পেঁয়াজের খোসার মতো শিলার অপসারণ ঘটে। ওকে, চলো। চুনাপাথরযুক্ত অঞ্চলে বেশি দেখা যায় কার্বনেশন, হাইড্রেশন, অক্সিডেশন এবং হাইড্রোলিসিস। আমরা জানি চুনাপাথর অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট এইখানে, অর্থাৎ এই শিলার মধ্যে আমরা সাধারণত যান্ত্রিক নয় রাসায়নিক আবহবিকার দেখতে পাই, যার নাম কার্বনেশন প্রক্রিয়া। ঠিক আছে, পরের প্রশ্নই আসে। বিষম সত্ত্ব খনিজ দ্বারা গঠিত শিলায় যে ধরনের আবহবিকার আমরা দেখতে পাই, কেলাস লবণ কেলাস গঠন, ক্ষুদ্র কণা বিসরণ, প্রস্তরচায়ী খণ্ডীকরণ এবং তুষার খণ্ডীকরণ। আমরা বিষম খনিজ দ্বারা গঠিত শিলাতে সাধারণত ক্ষুদ্র কণা বিসরণ দেখতে পাই। কেমন? এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি।
পরের প্রশ্ন, রাসায়নিক আবহবিকারের প্রধান উপাদান কি? আমাদের বলাই বাহুল্য রাসায়নিক আবহবিকারের জন্য সূর্যালোক, বায়ুপ্রবাহ, উদ্ভিদ এগুলো কোনোটাই নয়। রাসায়নিক আবহবিকারের জন্য আমাদের বেশি করে প্রয়োজন জল, বৃষ্টির জল বলো, নদীর জল বলো, আমাদের জলের কিন্তু রাসায়নিক আবহবিকারের প্রয়োজন হয়। ঠিক আছে, জলের প্রয়োজন হয়। সমসত্ব শিলার প্রস্তরখণ্ডে দেখা যায় স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ, প্রস্তরছাই খণ্ডীকরণ এবং তুষার খণ্ডীকরণ। আমরা সাধারণত সমসত্ব অর্থাৎ যেই শিলার মধ্যে সমস্ত উপাদান সমান পরিমাণে থাকে সেই শিলাতে আমরা কোন প্রক্রিয়া দেখে থাকি? আমরা সেই শিলাতে স্বল্পমোচন প্রক্রিয়া দেখে থাকি। এগুলো হচ্ছে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নই আসি। বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে দেখা যায় যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার, জৈবিক আবহবিকার কোনোটিই নয়। এখানে তোমরা আবার রিলেট করো, আমরা ক্রান্তীয় অঞ্চলে বৃষ্টিবহুল বলে দিয়েছি, তাহলে জল, বৃষ্টিবহুল মানে জল, আর জল কোন আবহবিকারের প্রয়োজন হচ্ছিল? রাসায়নিক আবহবিকারে। অপশন বি হলো এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, বন্দুকের গুলি ছোড়ার মতো আওয়াজ, একটা প্রচন্ড বিস্ফোরণ সহকারে শিলা ফেটে যায় অর্থাৎ মরুভূমি অঞ্চলে, উষ্ণ অঞ্চলে, কোনটা? এখানে রাইট উত্তর স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ, প্রস্তরছাই খণ্ডীকরণ এবং তুষার খণ্ডীকরণ প্রক্রিয়া। আমরা সকলে জানি এটার উত্তর কি হবে? ক্ষুদ্রকণা বিসরণ। অপশন বি হলো এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যান্ত্রিক আবহবিকারের অন্যতম প্রধান মাধ্যম কি? কোন মাধ্যমের সাহায্যে যান্ত্রিক আবহবিকার ঘটতে পারে? আমরা তো জলবায়ুর মধ্যে উপাদানগুলো দেখলাম। এখানে দেখো তো, মাধ্যাকর্ষণ শক্তি, অক্সিজেন, শিলার কাঠিন্য, উষ্ণতা। জলবায়ুগত উপাদানের মাধ্যমে হয় আমাদের যান্ত্রিক আবহবিকার, তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? উষ্ণতা। কেমন? পরের প্রশ্ন, যান্ত্রিক আবহবিকারের অন্যতম মাধ্যম কি? বলেই দিলাম, উষ্ণতা। নেক্সট কোয়েশ্চেন, কার্স্ট ভূমিরূপ যে আবহবিকারের ফলে ঘটে তা হলো অঙ্গার যোজন, জারণ, আর্দ্র বিশ্লেষণ, জৈবিক আবহবিকার। অঙ্গার যোজন, যাকে আমরা ইংলিশে কার্বনেশন বলি। এই কোয়েশ্চেনটা কিন্তু আগেই ইংলিশ টার্মটা ছিল কার্বনেশন। কার্স্ট ভূমিরূপ মানে চুনা পাথর গঠিত অঞ্চল। ঠিক আছে, তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? অপশন এ অঙ্গার যোজন বা যাকে আমরা বলি কার্বনেশন। ওকে, চলো পরের প্রশ্নে আসি। শিলায় মরচে পড়ার প্রক্রিয়াটা দেখবে আমাদের লোহার মতো কিন্তু শিলায় মরচে পড়ে যখন শিলার মধ্যে জল, অক্সিজেন যুক্ত হয়, জল যুক্ত হয়। সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? জলযোজন, আর্দ্র বিশ্লেষণ, জারণ এবং অঙ্গার যোজন। এখানে সঠিক উত্তর হবে জারণ প্রক্রিয়া। শিলায় মরচে পড়ার প্রক্রিয়াকে আমরা বলি জারণ প্রক্রিয়া। কেমন? পরের প্রশ্ন, গ্রানাইট শিলায় যে ধরনের আবহবিকার দেখা যায় তাকে আমরা কি বলি? গ্রানাইট শিলায় আমরা সাধারণত তুষার খণ্ডীকরণ, প্রস্তরছাই খণ্ডীকরণ, স্বল্পমোচন এবং ক্ষুদ্রকণা বিসরণ, এর মধ্যে আমরা গ্রানাইট শিলায় দেখতে পাই স্বল্পমোচন প্রক্রিয়া। অপশন সি, অর্থাৎ যখন পেঁয়াজের খোলার মতো পেঁয়াজের খোসার মতো খুলে যায়, সেটা হচ্ছে গ্রানাইট শিলায় হয়ে থাকে। এটা কিন্তু কোয়েশ্চেনটা ঘুরেও আসতে পারে যে স্বল্পমোচন প্রক্রিয়া আমরা কোন শিলায় দেখতে পাই? গ্রানাইট শিলা। আবার গ্রানাইট শিলায় আমরা কোন আবহবিকার দেখতে পাই? স্বল্পমোচন। কেমন? চল পরের প্রশ্নে আসি। স্বল্পমোচনের জন্য দায়ী মূলত আর্দ্রতা, সৌরশক্তি, বৃষ্টিপাত এবং চাপ হ্রাস। বিশেষত স্বল্পমোচনের জন্য আমাদের প্রয়োজন হয় বিশেষ উপাদান হচ্ছে সৌরশক্তি। অপশন বি। চলো পরের প্রশ্নে আসি। প্রস্তরছাই খণ্ডীকরণ প্রক্রিয়া কার্যকরী হয় প্রধানত গ্রানাইট শিলায়, বেলে পাথরে, ব্যাসাল্ট শিলায়, গ্যাব্রো শিলায়। প্রস্তরছাই খণ্ডীকরণ কিন্তু আমাদের হয়ে থাকে ব্যাসাল্ট। গুলিয়ে ফেলো না। স্বল্পমোচন প্রক্রিয়া হয়ে থাকে গ্রানাইট শিলায় এবং প্রস্তরছাই খণ্ডীকরণ প্রক্রিয়া কিন্তু হয়ে থাকে আমাদের ব্যাসাল্ট শিলায়। ঠিক আছে, চলো পরের প্রশ্নে আসি। হেমাটাইট থেকে লিমোনাইট সৃষ্টি হয় জলযোজন, আর্দ্র বিশ্লেষণ, জারণ, অঙ্গার যোজন প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? জলযোজন প্রক্রিয়ায় হেমাটাইট থেকে লিমোনাইট সৃষ্টি হয়। কোন প্রক্রিয়া? জলযোজন প্রক্রিয়া। কেমন? চলো পরের প্রশ্নে আসি। স্বল্পমোচন প্রক্রিয়া বেশি দেখা যায় নিরক্ষীয় অঞ্চল, উষ্ণ মরু অঞ্চল, মেরু অঞ্চল, পার্বত্য অঞ্চল। আমরা স্বল্পমোচন প্রক্রিয়া সাধারণত দেখতে পাই উষ্ণ মরু অঞ্চল, অর্থাৎ যেখানে উষ্ণতার প্রসার খুব বেশি হবে, উষ্ণ সৌরশক্তি বেশি করে কার্যকরী হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে আসি।
শিলার অন্তর্গত লৌহ ফেরাস অক্সাইড থেকে ফেরিক অক্সাইডে পরিণত হয় যে প্রক্রিয়া হাইড্রেশন, দ্রবণ, অক্সিডেশন এবং কার্বনেশন, সেই প্রক্রিয়াকে বলা হয় অক্সিডেশন প্রক্রিয়া। যেই প্রক্রিয়ায় শিলার অন্তর্গত লৌহ ফেরাস অক্সাইড অর্থাৎ ফেরাস অক্সাইড লোহার আর ফেরিক অক্সাইডে পরিণত, ফেরাস থেকে ফেরিকে পরিণত হয়, সেটা অক্সিডেশন প্রক্রিয়ার মাধ্যমে। কেমন? নেক্সট, জোয়ার ভাটার ফলে উপকূলবর্তী অঞ্চলে সৃষ্ট আবহবিকার হলো ফ্লেকিং, স্লেকিং, প্লাকিং, কোনোটি নয়। জোয়ার ভাটার ফলে কিন্তু স্লেকিং প্রক্রিয়া হয়ে থাকে, অর্থাৎ অপশন বি হলো এখানে রাইট অ্যান্সার। কেমন? চল পরের প্রশ্নই আসি। তুষার আবহবিকারের ফলে উৎপন্ন কোণাকৃতি শিলা খণ্ডকে কি বলে? যেটা কোণা ও আকৃতি হয়, সেটা ত্রিকোণ হতে পারে, চতুর্কোণ হতে পারে, তাকে কি বলা হয়? নুড়ি, বোল্ডার, ট্যালাস এবং কলয়েড, তাকে বলা হয় ট্যালাস, অপশন সি। ওকে, চলো পরের প্রশ্নই আসি। শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন ঘটে যে আবহবিকারের ফলে, তাকে যান্ত্রিক, রাসায়নিক, জৈবিক এবং জৈব রাসায়নিক, অবশ্যই আকৃতিগত যখন হচ্ছে সেটা যান্ত্রিক আবহবিকারের মাধ্যমে হবে। অর্থাৎ যখন শিলা ক্ষয়ে যাচ্ছে, শিলা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, টুকরো বিটুকরো হয়ে যাচ্ছে, তাহলে তো আকৃতিগত পরিবর্তন দেখা যাচ্ছে আকৃতিগত, তাই সেটা হবে যান্ত্রিক আবহবিকার। কেমন? পরের প্রশ্ন, উঁচু পার্বত্য বা শীতল জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের যে পদ্ধতিটি কার্যকরী হয়, পার্বত্য অঞ্চল মানে এটা মাথায় রাখবে যে সেখানে কিন্তু শীতল জলবায়ু মানে ঠান্ডা হবে, বরফ পড়বে, তাহলে এখানে অপশনটা কোনটা মনে হচ্ছে বলো তো? কলয়েড, প্লাকিং, তুহিন, ক্ষুদ্রকণা এবং বোল্ডার। নামটার সাথে মিল পাচ্ছ কি? একদম ঠিক, এখানে আনসার হলো অপশন বি, তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়া। কেমন? নেক্সট, আবহবিকার সৃষ্ট শিলাচূর্ণ পর্বতের পাদদেশে অনুভূমিকভাবে সঞ্চিত হয়ে ভূমিরূপ গঠন করলে তাকে ট্যালাস, টর, ফেলসেনমার্ক, কেলাস বলা হয়। আমরা ট্যালাসটা জেনে নিয়েছি, এটা এখানে রাইট অ্যান্সার হবে ফেলসেনমার্ক। আবহবিকারের ফলে সৃষ্ট চূর্ণ বিচূর্ণ যখন কোনো একটা পর্বতের পাদদেশে এসে ভূমিরূপ গঠন করে, কোনো একটা ভূমিরূপ, উচ্চ নিম্ন যাই হোক একটা ভূমিরূপ গঠন করে, তাকে কিন্তু আমরা ফেলসেনমার্ক বলে থাকি। কেমন? চলো নেক্সট কি আছে দেখি। আচ্ছা, এই আবহবিকারের প্রক্রিয়া সমূহ থেকে আমাদের কি কি শূন্যস্থান পূরণ এবার আসতে পারে সেটা এবার দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে? অঙ্গার যোজনের উপাদান হলো ড্যাশ ও জল। অঙ্গার যোজন আমাদের কিসের প্রয়োজন হয়? কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন হয়, অর্থাৎ CO2 এবং O2। কেমন? নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ আবহবিকারের প্রাধান্য রয়েছে। এক্ষুনি আমরা জানলাম নিরক্ষীয় অঞ্চলে কিন্তু আমাদের জৈবিক এবং রাসায়নিক দুটো আবহবিকারেরই কিন্তু প্রাধান্য দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, গণ্ডশিলার বিদারণ একটি যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়া। নেক্সট প্রশ্ন, লবণ কেলাস গঠনের মাধ্যমে আবহবিকার ড্যাশ জলবায়ু অঞ্চলে হয়? মরু জলবায়ু অঞ্চলে হয় লবণ কেলাস গঠনের মাধ্যমে আবহবিকার। কেমন? নেক্সট, অক্সিজেনের প্রভাবে সংঘটিত রাসায়নিক আবহবিকারকে ড্যাশ বলা হয়? অক্সিজেন অক্সিডেশন বা জারণ, অর্থাৎ তাকে বলা হয়, আমি এখানে লিখছি হ্যাঁ উত্তরটা, অক্সিডেশন বা জারণ প্রক্রিয়া। ওকে, চলো পরের প্রশ্নে আসি। ক্যালসিয়াম সালফেট জলযোজনের ফলে ড্যাশে পরিণত হয়? জিপসামে পরিণত হয়। ক্যালসিয়াম সালফেট জলযোজনের ফলে জিপসামে পরিণত হয়। ওকে, পরের প্রশ্ন, ড্যাশ আবহবিকারের ফলে পর্বতের মাথাগুলি গোলাকার হয়? স্বল্পমোচন আবহবিকারের ফলে। পরের প্রশ্ন, ড্যাশ প্রক্রিয়ায় আবহবিকার অনিয়ন ওয়েদারিং? স্বল্পমোচন, পেঁয়াজের খোসার মতো যেটা হয়। নেক্সট, ড্যাশ আবহবিকারে শিলার বিয়োজন ঘটে? রাসায়নিক আবহবিকারে আমরা শিলার বিয়োজন দেখতে পাই।
রাসায়নিক আবহবিকার। পরের প্রশ্ন, শীতল জলবায়ু অঞ্চলে সক্রিয় যান্ত্রিক আবহবিকারে সৃষ্ট প্রক্রিয়াটিকে আমরা কি বলে থাকি? শীতল জলবায়ু, সেখানে বরফ থাকবে, তুহিন থাকবে, খণ্ড থাকবে, তাহলে সেটা কি হবে? তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়া। কেমন? পরের প্রশ্নতে আসছি। আবহবিকার হলো একটি ড্যাশ গতির প্রক্রিয়া, ধীর না গতিশীল? অবশ্যই ধীর গতির প্রক্রিয়া। পরের প্রশ্ন, ড্যাশ প্রক্রিয়ায় চুনাপাথর দ্রবীভূত হয়ে যায়। কার্বনেশন প্রক্রিয়ায় আমরা চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট শিলায় আমরা চুনাপাথর দ্রবীভূত হয়ে দেখে থাকি। তাহলে প্রক্রিয়াটা কি? কার্বনেশন বা অঙ্গারযোজন। পরের প্রশ্ন, জারণ এক ধরনের রাসায়নিক আবহবিকার, আমরা সকলে জানি। ওকে, চলো নেক্সট কি আছে? নেক্সট এবার আলোচনা করব সত্য মিথ্যা আমাদের কি আসতে পারে সেগুলো। চলো দেখে নিই এক এক করে। কার্বনিক অ্যাসিড অক্সিডেশনে সাহায্য করে না, কার্বনিক অ্যাসিড আমাদের সাহায্য করে কার্বনেশনে। তোরটা হবে মিথ্যা। কেমন? পরের প্রশ্ন, ইঁদুর, কেঁচো, কুকুর প্রভৃতি প্রাণী জৈবিক আবহবিকার ঘটায়। স্বাভাবিক, ইঁদুরও জৈবিক, কেঁচোও জৈবিক, কুকুরও জৈবিক, তাহলে এর মাধ্যমে যে আবহবিকার ঘটবে শিলায়, স্বাভাবিকভাবে সেটা জৈবিক আবহবিকার হবে। কেমন? পরের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি সক্রিয় হয়। সত্য, একদমই তাই। যে ভুল বললাম, নিরক্ষীয় অঞ্চলে কিন্তু যান্ত্রিক আবহবিকার না, আমরা দেখলাম নিরক্ষীয় অঞ্চলে কিন্তু রাসায়নিক বা জৈবিক আবহবিকার ছিল, তাই এখানে নিরক্ষীয় অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাই সাধারণত রাসায়নিক আবহবিকার। মিথ্যা স্টেটমেন্ট। কেমন? চলো পরের প্রশ্নই আসি। চিলেশন হলো এক ধরনের জৈব রাসায়নিক আবহবিকার প্রক্রিয়া। একদমই ঠিক তাই, চিলেশন হলো একটি জৈব রাসায়নিক আবহবিকার প্রক্রিয়া। পরের প্রশ্নই আসি। মরু জলবায়ু অঞ্চলে রাসায়নিক না, মরু বা জলবায়ু অঞ্চলে আমরা যান্ত্রিক আবহবিকার দেখতে পাই। তাহলে কি হবে? এটা যান্ত্রিক আর এটা হবে মিথ্যা। কেমন? তাহলে আমরা রাসায়নিক আবহবিকার দেখতে পাই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, আর মরু জলবায়ু অঞ্চলে আমরা যান্ত্রিক আবহবিকার দেখতে পাই। কেমন? পরের প্রশ্ন, যান্ত্রিক আবহবিকারের ফলে মূল শিলার খনিজের পরিবর্তন ঘটে না, যান্ত্রিক আবহবিকারের ফলে কিন্তু মূল শিলার খনিজের কোনো পরিবর্তন ঘটে না। পরের প্রশ্ন, দ্রবণ হলো যান্ত্রিক আবহবিকারের একটি প্রক্রিয়া, তাই কি? না, দ্রবণ প্রক্রিয়া হলো একটা রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়া। মিথ্যা এটা। পরের প্রশ্ন, অঙ্গারযোজন প্রক্রিয়ায় শিলায় মরচে পড়ে, তাই কি? না, অঙ্গারযোজন প্রক্রিয়ায় শিলায় মরচে পড়ে না, অঙ্গারযোজন প্রক্রিয়া তো কার্বনেশন প্রক্রিয়া, কিন্তু এটা অক্সিডেশন প্রক্রিয়ায় শিলা মরচে পড়ে। মিথ্যা স্টেটমেন্ট। পরের প্রশ্ন, স্বল্পমোচনে শিলা গোলাকৃতি ধারণ করে। একদমই ঠিক, একটা গোল, যখন পেঁয়াজের খোসার মতো আস্তে আস্তে শিলাখণ্ড খুলতে শুরু করে, ভেতরের একটা গোল অংশ বাইরে বেরিয়ে আসে, তাই এটা সত্য। রাসায়নিক আবহবিকারের সৃষ্ট শিলাচূর্ণের ধর্ম অপরিবর্তিত থাকে, তাই কি? তাই নয়, কিন্তু যান্ত্রিক আবহবিকারের ধর্ম অপরিবর্তিত থাকে, কারণ সেখানে খনিজের কোনো পরিবর্তন হয় না। রাসায়নিক আবহবিকারে কিন্তু পরিবর্তিত থাকে। কেমন? পরের প্রশ্ন, হিউমিক অ্যাসিড জৈব রাসায়নিক আবহবিকার ঘটায়। একদম ঠিক তাই, হিউমিক অ্যাসিডের ফলে কিন্তু জৈব রাসায়নিক আবহবিকার ঘটে থাকে। পরের প্রশ্নতে আসছি, ব্যাসাল্ট শিলা গঠিত অঞ্চলে অঙ্গারযোজন বেশি পরিমাণে হয় না, আমরা কি পড়লাম? অঙ্গারযোজন কার্বনেশন প্রক্রিয়া, রাসায়নিক আবহবিকার, তাহলে সেটা চুনা পাথর গঠিত অঞ্চলে হবে, তাই এটা হবে চুনা পাথর শিলায়। কার্স্ট অঞ্চল আমাদের অঙ্গারযোজন কার্বনেশন প্রক্রিয়া হয়ে থাকে। পরের প্রশ্ন, ক্ষুদ্রকণা বিসরণের প্রক্রিয়া নিঃশব্দে হয়ে থাকে না, একদমই মিথ্যা। ক্ষুদ্রকণা বিসরণ প্রক্রিয়া হয়ে থাকে কিন্তু সশব্দে, মানে প্রচন্ড বিস্ফোরণ সহকারে হয়ে থাকে, ঠিক আছে? নিঃশব্দে হবে না। ওকে, ঠিক আছে, চলো নেক্সট কি আছে দেখি।
নেক্সট এবার আলোচনা করব আবহবিকারের ফলাফল এবং মৃত্তিকা ক্ষয় থেকে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে। কেমন, চলো দেখে নিচ্ছি। তাহলে এবারে প্রথমে আলোচনা করা যাক মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আমাদের কি কি আসতে পারে। দেখো কি আসতে পারে। প্রথম প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়কে আমরা কি বলি? কি উপাদান থেকে মৃত্তিকা সৃষ্টি হয়? সোলাম, রেগোলিথ, ব্যাথোলিথ এবং কর্নোলিথ। অবশ্যই আমরা সকলে জানি তাকে আমরা বলি রেগোলিথ, তাই তো? মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক প্রক্রিয়া প্রথম। নেক্সট প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টির প্রথম, আচ্ছা এটা রিপিট হয়ে গেছে, এটা রেগোলিথ হবে। খনিজ পদার্থের স্থানান্তরের অন্যতম প্রধান পদ্ধতিকে আমরা কি বলি? যখন এক স্থান থেকে অন্য স্থানে খনিজ পদার্থ স্থানান্তরিত হয় সেই প্রক্রিয়াকে আমরা বলি এলুভিয়েশন প্রক্রিয়া। অবশ্যই অপশনে থাকবে হিউমিফিকেশন, মিনারেলাইজেশন, হেলুভিয়েশন এবং ক্যালসিফিকেশন। রাইট অপশন এলুভিয়েশন প্রক্রিয়া বলা হয়। ওকে, চলো পরের প্রশ্ন। এলুভিয়েশন সর্বাধিক ঘটে শুষ্ক অঞ্চল, শীতল অঞ্চল, বৃষ্টিবহুল অঞ্চল এবং নাতিশীতোষ্ণ অঞ্চল। বলছি স্থানান্তর ঘটছে। স্থানান্তর তো আমরা হাত দিয়ে করতে পারি না খনিজ পদার্থগুলো, অবশ্যই জল পড়লে স্থানান্তর হবে। তাহলে সেই অঞ্চলটা কি হবে? অবশ্যই বৃষ্টিবহুল অঞ্চল, অর্থাৎ মৃত্তিকার খনিজ পদার্থগুলো নিচের দিকে স্থানান্তর হয় বৃষ্টিপাতের জল যখন মাটির নিচে পড়ে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে আসি। খড়, শস্যের শিকড় তোমার ইত্যাদি দ্বারা জমিকে আচ্ছাদিত করে মৃত্তিকা ক্ষয় রোধ করার প্রক্রিয়াকে, অর্থাৎ দেখবে যেই অঞ্চলে প্রচন্ড পরিমাণে জল কম হয়, বৃষ্টিপাত কম হয়, ধরো মরুভূমি অঞ্চল, ওরকম মরুপ্রায় অঞ্চল, সেই অঞ্চলে ধরো একবার বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জল তো মাটিতে ধরে রাখার জন্য সেখানে খড়, শস্যের বীজ মানে বিচুলি আমরা যেগুলো বলে থাকি সেগুলো মাটির মধ্যে ফেলে রাখা হয়, যাতে মাটিটা ঠান্ডা থাকে, মাটিতে জলের যোগানটা পর্যাপ্ত পরিমাণে থাকে, যাতে মাটির মধ্যে থাকা জলটা বাষ্পীভূত হয়ে না বেরিয়ে যায়। এই প্রক্রিয়াকে আমরা কি বলি? মালচিং, টেরাসিং, স্ট্রিপ ক্রপিং এবং কন্টুর ক্রপিং। সেই প্রক্রিয়াকে আমরা বলে থাকি মালচিং। ওকে, পরের প্রশ্ন আসি। মৃত্তিকা ক্ষয়ের একটি মনুষ্য সৃষ্ট কারণ হলো অধিক বৃষ্টিপাত, অবৈজ্ঞানিক কৃষিকাজ, তীব্র বায়ু প্রবাহ, উদ্ভিদের শিকড়ের গভীরতা বৃদ্ধি। এটা সকলে জানি। অধিক বৃষ্টিপাত প্রাকৃতিক প্রক্রিয়া, তীব্র বায়ু প্রবাহ প্রাকৃতিক প্রক্রিয়া, উদ্ভিদের শিকড়ের গভীরতা বৃদ্ধি হচ্ছে প্রাকৃতিক প্রক্রিয়া। এগুলোর মানুষের কোনো হাত নেই। মানুষের হাত আছে অবৈজ্ঞানিকভাবে কৃষি কাজ করার ক্ষেত্রে। কেমন, পরের প্রশ্নে আসছি। মরুভূমি অঞ্চলে মাটি ক্ষয় হয় নদীর দ্বারা, হিমবাহের দ্বারা, মানুষের দ্বারা, বায়ু প্রবাহের দ্বারা। মরুভূমি অঞ্চলে মাটি কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় বায়ু প্রবাহের মাধ্যমে, অর্থাৎ সেখানে আমি নদী পাবো না, হিমবাহ পাবো না, মানুষ তেমন থাকবে না, তো বেসিক্যালি সেখানে বায়ু প্রবাহ কার্যকরী হবে। ওকে, নেক্সট প্রশ্ন। শুষ্ক বৃষ্টিহীন মরু অঞ্চলে কোন ধরনের মাটি সৃষ্টি হয়েছে? যেই অঞ্চল শুষ্ক প্রকৃতির, বৃষ্টিহীন, বৃষ্টি থাকে না, সেই অঞ্চলে চার্নোজেম, সিরোজেম, ল্যাটেরাইট, রেগুরের মধ্যে সিরোজেম মাটির সৃষ্টি হয়েছে শুষ্ক বৃষ্টিহীন মরু অঞ্চলে। ওকে, চলো পরের প্রশ্নে আসি। মাটির উপরের স্তরে খনিজ পদার্থ নিচের দিকে সঞ্চিত হওয়ার প্রক্রিয়াকে স্থানান্তর বলেনি কিন্তু, যেখানে আস্তে আস্তে সঞ্চিত হচ্ছে যেই স্তরে, তাকে আমরা হিউমিফিকেশন, এলুভিয়েশন, ক্যালসিফিকেশন। এলুভিয়েশনটা আমরা পড়ে নিলাম, এটা হয় ইলুভিয়েশন, যেখানে এ স্তর থেকে বি স্তরে নিচের স্তরে সঞ্চিত হওয়ার প্রক্রিয়া খনিজ পদার্থগুলো। কেমন, চলো পরের প্রশ্নে আসি। মৃত্তিকার উপরিভাগ থেকে চাদরের ন্যায় মৃত্তিকার অপসারণ যখন ঘটতে থাকে, শীত ক্ষয়, নালি ক্ষয়, খোয়াই ক্ষয়, খাত ক্ষয়। শীত মানে উপরে একদম পাতলা চাদরের মতো যে মৃত্তিকার উপরে যে স্তরটা থাকে, বৃষ্টিপাতের জল সেই পাতলা স্তরটাকে ধুয়ে নিয়ে চলে যায়, তাকে আমরা বলি শীত ক্ষয়। এই শীত ক্ষয়টা কিরকম ভাবে মনে রাখবে? আমরা বিছানায় কি পাতি? বেডশিট। বিছানার চাদরটা তুলে নিলে শীতটা তুলে নিলাম, সেখান থেকে শীত ক্ষয়। ওকে, চলো পরের প্রশ্ন। আচ্ছা, নেক্সট এবার আমরা আলোচনা করব শূন্যস্থান পূরণ। এই টপিক থেকে শূন্যস্থান পূরণ। আবহবিকারের গুরুত্বপূর্ণ ফলাফল কি সৃষ্টি হয়? মৃত্তিকার সৃষ্টি হয়। রেগোলিথ প্রাথমিক উপাদান, তারপর আস্তে 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 মৃত্তিকার সৃষ্টি হয়ে থাকে। এখানে রাইট উত্তর কি হবে? মৃত্তিকা। পরের প্রশ্নে আসি। পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের জন্য ড্যাশ পদ্ধতি প্রয়োগ করা হয়। ভূমিক্ষয়ের যদি রোধ করতে হয়, যেন ঢাল বেয়ে ক্ষয়টা না হতে থাকে, অর্থাৎ পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়াটা কম হতে থাকে, তার জন্য করা হয় আমাদের ধাপ চাষ। নেক্সট, আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণের আস্তরণকে কি বলা হয়?
রেগোলিথ। পরের, শিলাস্তরের ড্যাশ সঞ্চয়ের ক্ষেত্রে আবহবিকার সাহায্য করছে। ভৌম জল সঞ্চয়ের ক্ষেত্রে আবহবিকার কিন্তু বিশেষ ভূমিকা পালন করে থাকে। পরের, আচ্ছা নেক্সট এই টপিক থেকে মৃত্তিকা থেকে আমাদের কি কি সত্য মিথ্যা মানে শূন্যস্থান এই সত্য মিথ্যা আসতে পারে সেটা চলো আলোচনা করি। এলুভিয়েশন প্রক্রিয়া মৃত্তিকার উপরিস্তর খনিজ নিচের স্তরে স্থানান্তরিত হয়, একদম ঠিক তাই, এলুভিয়েশন প্রক্রিয়ায় হয়, সত্য। মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়ে হিউমাস না, প্রাথমিক পর্যায়ে কি থাকে? রেগোলিথ থাকে প্রাথমিক পর্যায়ে, মিথ্যা। পরের প্রশ্ন, আবহবিকার মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে, একদমই ঠিক কথা, আবহবিকার প্রক্রিয়া কিন্তু মৃত্তিকার উর্বরতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, অতিরিক্ত পশুচারণের ফলে মাটির ক্ষয় বৃদ্ধি পাচ্ছে, একদম ঠিক তাই, যত পশুচারণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে মৃত্তিকা ক্ষয়ের পরিমাণও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কেমন? তাহলে দেখো আমরা কিন্তু দেখতে দেখতে এইটুকুনি সময়ের মধ্যে অনেকগুলো প্রশ্ন উত্তর আলোচনা করলাম, এক একটা টপিক ভাগ করে আবহবিকার থেকে, তার প্রক্রিয়া থেকে, মৃত্তিকা সৃষ্টি থেকে আমরা কিন্তু অনেক ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করে ফেললাম। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আলোচনা করলাম, শূন্যস্থান পূরণ আলোচনা করলাম, আবার কিন্তু আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আলোচনা করলাম, তার সাথে সত্য মিথ্যা, তাই না? তাহলে দেখো এইগুলো আলোচনার পর কি মনে হচ্ছে আরেকটু পড়তে হবে? তার জন্য আমি তোমাদেরকে বলে আশা করছি তোমরা প্রত্যেকে এর উত্তরগুলো কম বেশি দিতে পেরেছো, কিন্তু আরেকটু ভালো ইমপ্রুভ করার জন্য তোমাদের কি করতে হবে? একটা স্টাডি ফ্লো ফলো করতে হবে, তাই না? যেই স্টাডি ফ্লোটা ফলো করলে তোমরা কিন্তু প্রত্যেকটা উত্তর ভালোভাবে আরো সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে, তাই না? তাহলে চলো না একটু স্টাডি ফ্লোটা একটু দেখে নি কেমন ভাবে পড়লে সুবিধা হবে, তারপর আবার আমরা ফিরে আসছি আমাদের নেক্সট কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। কেমন? চলো দেখে নি স্টাডি ফ্লোটা। ক্লাস 9 এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট, এবার তুমি পরের অধ্যায় যেতে পারো। আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1, কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2, লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3, ব্রিফ নোটস। নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। স্টেপ 4, কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছে, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। স্টেপ 5, মক টেস্ট।
টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। State 6, answer sheet checking and model answer. উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবে তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লোয়ের অল ইন ওয়ান সলিউশন। আর এই সব কিছু নিয়েই নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। স্টাডি ফ্লোটা দেখার পর এবার চলো আলোচনা করা যাক আমাদের কি কি 1 মার্কসের প্রশ্ন আসতে পারে। চলো প্রথমে আমরা আলোচনা করব আবহবিকার সংক্ষিপ্ত প্রক্রিয়া সমূহ নিয়ে। তো প্রথম প্রশ্ন কি আছে, আবহাওয়ার কোন দুটি উপাদান আবহবিকারের অধিক কার্যকরী ঘটে? অর্থাৎ কোন দুটো জলবায়ুগত উপাদান অবশ্যই, সেটা কি হবে চলো লিখে নি। যারা যারা জানো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে একটু জানাও তো কোন দুটো প্রক্রিয়া হবে। 1 নাম্বার প্রক্রিয়া হবে উষ্ণতা এবং 2 নাম্বার কি হবে বৃষ্টিপাত। ওকে নেক্সট চলো, আবহবিকারের পর শিলাখণ্ডের মাধ্যাকর্ষণের টানে নিচে নেমে আসাকে কি বলে? পুঞ্জিত ক্ষয়। একদম ঠিক, পুঞ্জিত ক্ষয় বলা হয়। নেক্সট প্রশ্ন, আবহবিকার পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ভবন একত্রে কি বলা হয়? একত্রে বলা হয় নগ্নীভবন প্রক্রিয়া। নেক্সট প্রশ্ন, আবহবিকার শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? জি.কে. গিলবার্ট প্রথম আবহবিকার শব্দটি ব্যবহার করেন বা ওয়েদারিং শব্দটা ব্যবহার করেছিলেন। পরের প্রশ্ন, কোন অঞ্চলে পুঞ্জিত ক্ষয় বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়? পার্বত্য অঞ্চলে আমরা পুঞ্জিত ক্ষয় দেখতে পাই। নেক্সট, শিলার বিচূর্ণী ভবন, বিয়োজন এবং অপসারণের সম্মিলিত রূপকে কি বলা হয়? যখন শিলার বিচূর্ণী ভবন, বিয়োজন এবং অপসারণ ঘটে তাকে বলা হয় ক্ষয়ীভবন প্রক্রিয়া। ওকে পরের প্রশ্ন, ভারতে কোন ঋতুতে সর্বাধিক পুঞ্জিত ক্ষয় হয়ে থাকে? বর্ষাকালে। কারণ কি বর্ষাকালে মাটি আলগা হতে শুরু করে আর পুঞ্জিত ক্ষয় ধস নামতে শুরু করে, তাই বর্ষাকালে দেখতে পাওয়া যায়। প্রায় উল্লম্ব ভৃগুতটে আলগা শিলাচূর্ণ হঠাৎ দ্রুত বেগে নেমে আসাকে কি বলা হয়? ডেব্রিস ফল বলা হয়। পরের প্রশ্ন, ক্ষয়ীভবনের প্রাথমিক প্রক্রিয়া কাকে বলে? আবহবিকার হলো আমাদের ক্ষয়ীভবনের প্রাথমিক প্রক্রিয়া। ওকে পরের প্রশ্ন, আবহবিকার শব্দটি কোন শব্দ থেকে এসেছে? আবহবিকার শব্দটি আবহাওয়ার, ওয়েদার থেকে ওয়েদারিং, আবহাওয়া থেকে আবহবিকার। ওকে নেক্সট প্রশ্ন, পুঞ্জিত ক্ষয়ের প্রধান কারণ কি? অভিকর্ষজ বল হলো আমাদের পুঞ্জিত ক্ষয়ের প্রধান কারণ। কেমন? নেক্সট চলো, নেক্সট এবার আলোচনা করবো এই আবহবিকারের প্রক্রিয়া সমূহ থেকে আমাদের কি কি শর্ট কোয়েশ্চেন আসতে পারে। প্রথম প্রশ্ন, ক্ষুদ্রকণা বিসরণ আমরা কোন জলবায়ু অঞ্চলে দেখতে পাই? অবশ্যই ক্ষুদ্রকণা বিসরণ হলো একটা যান্ত্রিক আবহবিকার যা আমরা দেখতে পাই মরু অঞ্চলে। পরের প্রশ্ন, শিলার খনিজের সঙ্গে জল যুক্ত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? জলযোজন বা ইংলিশে যাকে আমরা বলি হাইড্রেশন প্রক্রিয়া। পরের প্রশ্নে আসি, জৈব পদার্থের বিয়োজনের উৎপন্ন অ্যাসিডকে কি বলা হয়? হিউমিক অ্যাসিড বলা হয়। জৈব পদার্থ থেকে যে অ্যাসিড নির্গত হয় যেটা জৈবিক আবহবিকারে উৎপন্ন হয়, হিউমিক অ্যাসিড
পরের প্রশ্ন, পর্বত গাত্রে যান্ত্রিক আবহবিকারের ফলে সৃষ্ট শঙ্কু আকৃতির শিলাখণ্ডের সঞ্চয়কে কি বলে? তাকে বলা হয়, শঙ্কু আকৃতি মানে একটা আকৃতি বিশিষ্ট, তাকে বলা হয় স্ক্রি বা ট্যালাস। তাকে কি বলা হয়? ট্যালাস বা স্ক্রি। কেমন? চলো, স্ত্রী হয়ে গেছে, ট্যালাস বা স্ক্রি। চলো, সমসত্ব শিলায় কি ধরনের আবহবিকার দেখা যায়? সমসত্ব সমান প্রকৃতি অর্থাৎ সমান উপাদান বিশিষ্ট শিলায় আমরা কার্বনেশন প্রক্রিয়া দেখতে পাই। তাছাড়াও আমার কার্বনেশনটা বলা ভুল, ওটা রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে পড়ছে। আমরা যদি যান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দেখতে পাই তাহলে সেটা হবে স্বল্পমোচন দেখতে পাই। যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়া। চুনাপাথর গঠিত অঞ্চলে কি ধরনের দেখা যায়? অবশ্যই কার্বনেশন প্রক্রিয়া। নেক্সট, তুহিন খণ্ডীকরণ শীতল জলবায়ুতে দেখতে পাওয়া যায়, অবশ্যই আমরা জানি। আর্দ্র বিশ্লেষণ কোন ধরনের আবহবিকার প্রক্রিয়া? রাসায়নিক আবহবিকার প্রক্রিয়া হলো আর্দ্র বিশ্লেষণ। পরের প্রশ্ন, স্বল্পমোচন কোন অঞ্চলে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়? উষ্ণ মরু অঞ্চলে অর্থাৎ মরু জলবায়ু অঞ্চলে আমরা স্বল্পমোচন দেখতে পাই। উষ্ণ মরু জলবায়ু অঞ্চল। ওকে, পরের প্রশ্ন, থর মরুভূমিতে আবহবিকারের কোন প্রক্রিয়া অধিক পরিমাণে কার্যকরী হয়? ক্ষুদ্র কণা বিসরণ প্রক্রিয়া কিন্তু কার্যকরী হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, শিলাস্তরের চাপ হ্রাসজনিত যান্ত্রিক আবহবিকারের কারণে শিলাস্তর খণ্ড বিখণ্ড যখন হয়ে যায় তাকে কি বলা হয়? যখন টুকরো টুকরো ভাগে বিভক্ত হয়ে যায়, খণ্ড বিখণ্ড, তাকে বলা হয় স্প্যালিং। পরের প্রশ্ন, কোন আবহবিকারের ফলে ক্রান্তীয় অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হয়? কোন আবহবিকার ফলে ল্যাটেরাইট মাটি সৃষ্টি হয়? জারণ আবহবিকারের ফলে। কোন ধরনের আবহবিকার ফলে মরুভূমিতে বিকেলের দিকে গুলি ছোড়ার মতো শব্দ শুনতে পাওয়া যায়? ক্ষুদ্র কণা বিসরণ প্রক্রিয়ায়, যেটা আমাদের মরুভূমি অঞ্চলে হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে কোন আবহবিকারের প্রাধান্য আমরা দেখতে পাই? রাসায়নিক আবহবিকারের প্রাধান্য আমরা দেখতে পাই বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে। ওকে, পরের প্রশ্নে আসি, কোন আবহবিকারের ফলে শিলার চৌকাকালে বিচূর্ণ ভবন হয়ে থাকে? প্রস্তর ছাই খণ্ডীকরণ, টুকরো টুকরো ভাগে বিভক্ত হয়ে যায়, সেটা প্রস্তর ছাই খণ্ডীকরণ। ওকে, নেক্সট প্রশ্ন, কোন আবহবিকারের ফলে শিলার ভৌত এবং রাসায়নিক উভয় ধর্মের পরিবর্তন হয়ে থাকে? রাসায়নিক আবহবিকারের ফলে কিন্তু শিলার ভৌত এবং রাসায়নিক উভয় পরিবর্তন হয়ে থাকে। রাসায়নিক আবহবিকার। পরের প্রশ্নই আসি, কোন জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য লাভ করেছে? মরু এবং মরু জলবায়ু অঞ্চলে, অর্থাৎ মরু ও মরু প্রায় জলবায়ু অঞ্চলে। নেক্সট প্রশ্ন, কোন আবহবিকারের ফলে শিলায় মরচে পড়ে? এতক্ষণ ধরে আমরা বললাম জারণ আবহবিকারের ফলে কিন্তু শিলায় মরচে পড়ে। শিলাস্তরে পেঁয়াজের খোসার মতো খুলে যায় কোন ধরনের আবহবিকার? স্বল্পমোচন।
নেক্সট প্রশ্ন, কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের অধিক ঘটে? আবহবিকার অধিক পরিমাণে ঘটে। নিরক্ষীয় হতে পারে, আবার আর্দ্র মৌসুমী জলবায়ু অঞ্চল হতে পারে, কিন্তু সেটা রাসায়নিক আবহবিকার। নিরক্ষীয় ও আর্দ্র মৌসুমী জলবায়ু অঞ্চল। কেমন? নেক্সট প্রশ্ন, বিষমসত্ব শিলায় কোন ধরনের আবহবিকার বেশি ঘটে? আমরা ক্ষুদ্র কণা বিসরণ আবহবিকার বেশি ঘটে দেখতে পাই। বিষমসত্ব আর সমসত্বতে স্বল্পমোচন। বিষমসত্বর ক্ষেত্রে ক্ষুদ্র কণা বিসরণ, আর সমসত্ব হলে সেটা স্বল্পমোচন প্রক্রিয়া দেখতে পাই। কেমন? নেক্সট প্রশ্ন, দক্ষিণ ভারতের ডেকান ট্রাপ কোন আবহবিকারের প্রকৃষ্ট উদাহরণ? দক্ষিণ ভারতের ডেকান ট্রাপ হলো প্রস্তর চাই খণ্ডীকরণ আবহবিকারের উদাহরণ। প্রস্তর চাই খণ্ডীকরণ। পরের প্রশ্নই আসি, উই পোকা ইঁদুর জৈবিক আবহবিকার। অবশ্যই বোঝা যাচ্ছে, জৈব যান্ত্রিক আবহবিকার। নেক্সট প্রশ্ন, সহজে দ্রবীভূত হয় এরূপ একটা শিলার উদাহরণ দাও। চুনাপাথর খুব সহজে দ্রবীভূত হয়ে যায়, আর চুনাপাথর কার্বনেশন প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয়। চুনাপাথর। পরের প্রশ্ন, কলিকরণ প্রক্রিয়া কোন অঞ্চলে বেশি হতে দেখতে পাওয়া যায়? জোয়ার ভাটা প্রাবল্য যেখানে থাকে, অর্থাৎ সমুদ্র তীরবর্তী অঞ্চলে। লিখে দিই, সমুদ্র তীরবর্তী অঞ্চল। কেমন? চলো নেক্সট কি আছে দেখি। নেক্সট এবার আবহবিকারের ফলাফল এবং মৃত্তিকা ক্ষয় থেকে আমাদের কি কি 1 মার্কসের প্রশ্ন আসে সেইটা একটু দেখে নিই। পর্বতের পাদদেশে আবহবিকারের ফলে সৃষ্ট শঙ্কু আকৃতির শিলাচূর্ণকে আমরা কি বলছিলাম? স্ক্রি বা ট্যালাস। আমি শুধু ট্যালাস লিখে দিলাম এখন। ওকে, পরের প্রশ্ন, যে প্রক্রিয়ার মাধ্যমে হিউমাস তৈরি করা হয়, হিউমিফিকেশন বলা হয়। হিউমাস গঠনকারী প্রক্রিয়াকে বলা হয় হিউমিফিকেশন। ওকে, নেক্সট প্রশ্ন, পর্বতের ঢালে ধাপ তৈরি করে মৃত্তিকা সংরক্ষণ করার পদ্ধতিকে ধাপ চাষ বলা হয়। পরের প্রশ্ন, মাটির উপরের স্তরে খনিজ পদার্থগুলি নিচের স্তরে স্থানান্তরিত হয়ে গেলে তাকে বলা হয় এলুভিয়েশন, আর সঞ্চয় হলে তাকে ইলুভিয়েশন। তাহলে এলুভিয়েশন। পরের প্রশ্ন, শস্যের শিকড় দ্বারা জমি আচ্ছাদন করে মৃত্তিকা সংরক্ষণ করার পদ্ধতিকে বলা হয় মালচিং প্রক্রিয়া। নেক্সট, বৃষ্টির জল সংকীর্ণ নালার সৃষ্টি করে মৃত্তিকা ক্ষয় করলে যখন নালী ক্ষয় বলা হয়, যেহেতু নালার সৃষ্টি করছে তাকে বলা হয় নালী ক্ষয়। ওকে, পরের প্রশ্ন, চুনাপাথরযুক্ত অঞ্চলে সৃষ্ট লাল রঙের কর্দমাক্ত মাটিকে কি বলা হয়? টেরারোসা বলা হয়, যেটা লাল রঙের হয় চুনাপাথর গঠিত কার্স্ট অঞ্চলে। টেরারোসা। পরের প্রশ্ন, ল্যাটেরাইট মাটি কোন আবহবিকারের ফলে সৃষ্টি হয়? রাসায়নিক আবহবিকারের ফলে কিন্তু ল্যাটেরাইট মাটি সৃষ্টি হয়, রাসায়নিক। ওকে, তাহলে দেখো এই অধ্যায় থেকে আমাদের কি কি 1 মার্কসের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে সেটাও আমরা আলোচনা করে নিলাম। এবার আমাদের কি বাকি রয়েছে? এখন 2 মার্কস বাকি, 3 মার্কস বাকি, 5 মার্কস বাকি, তাই তো? তাহলে চলো এক এক করে সেগুলো সম্পর্কেও আলোচনা করা যাক। তাহলে চলো এবার যথারীতি আলোচনা করা যাক আবহবিকার সম্পর্কিত প্রক্রিয়া সমূহ থেকে আমাদের কি কি
2 মার্কসের প্রশ্ন আসতে পারে। চলো কি কি 2 মার্কসের প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন, আবহবিকার কাকে বলে? আবহবিকার কাকে বলে বলতে আমরা কি বুঝবো বা কি বলবো যে আবহবিকা করতে আমাদের কি প্রয়োজন? জলবায়ুগত উপাদানের প্রয়োজন। তাহলে এই যে জলবায়ুগত উপাদানগুলো আছে, যেমন বৃষ্টিপাত, উষ্ণতা, চাপ, বায়ু প্রবাহ, তুষারপাত, এই যে বিভিন্ন ধরনের উপাদান দ্বারা যখন ভূপৃষ্ঠের শিলাগুলোর যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ এবং রাসায়নিকভাবে বিয়োজিত হয়, কেমন, সেই প্রক্রিয়াকে আমরা বলে থাকি আবহবিকার প্রক্রিয়া। নেক্সট প্রশ্ন, আবহবিকার কি বিচূর্ণী ভবন বলা হয় কেন? কারণ আমরা প্রথমেই মাল্টিপল চয়েস প্রশ্ন আলোচনা করার সময় প্রথম প্রশ্নতে কি পড়েছি যে আবহবিকারের অপর নাম হলো বিচূর্ণী ভবন। কেন বিচূর্ণী ভবন? তার কারণ এই যে আবহবিকারে বিভিন্ন জৈবিক এবং রাসায়নিক পদার্থগুলো থাকে, সেই আবহবিকার যে পদ্ধতিতে হয়, আবহাওয়ার বিভিন্ন উপাদানের সাহায্যে এই শিলার বিয়োজন ঘটিয়ে সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে থাকে, তাই আবহবিকারের অপর নাম হচ্ছে বিচূর্ণী ভবন প্রক্রিয়া। কেমন? নেক্সট প্রশ্ন, পুঞ্জিত ক্ষয় কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অভিকর্ষজ বলের প্রভাবে যখন পাহাড় বা পার্বত্য অঞ্চলে যখন আবহবিকার সৃষ্ট নুড়ি, পাথর, শিলাচূর্ণ এগুলো স্তূপের মতো বা পুঞ্জ আকারে নিচের দিকে নেমে আসে ঢাল বরাবর, তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। ঠিক আছে। নেক্সট, নগ্নিভবন কি? আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ভবন এই তিনটে প্রক্রিয়ার সম্মিলিত কাজের ফলে যখন শিলাস্তর উন্মুক্ত হয়ে যায় বা নগ্ন হয়ে পড়ে, তাকে বলা হয় নগ্নিভবন প্রক্রিয়া। তাহলে কি প্রয়োজন? আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ভবন। ওকে। নেক্সট, ক্ষয়ভবন কি? এই যে পুঞ্জিত ক্ষয় জানলাম, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচে ঢাল বরাবর নিচের দিকে নামে। এই যে আবহবিকারজাত পদার্থ সমূহ যখন নদী, হিমবাহ এরকম বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা যখন অপসারিত হয়, অপসারিত মানে কি? স্থান পরিবর্তন করে, স্থানান্তরিত হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় ক্ষয়ভবন প্রক্রিয়া। কেমন? পরের প্রশ্ন। আচ্ছা, এই অধ্যায় থেকে মানে এই টপিকটা থেকে আমাদের কি কি 3 মার্কসের প্রশ্ন আসে দেখে নি। চলো, প্রথম প্রশ্ন, পুঞ্জিত ক্ষয়ের নিয়ন্ত্রকগুলো কি কি? কি কি নিয়ন্ত্রক হতে পারে? ভূমির ঢাল ছাড়া পুঞ্জিত ক্ষয় হবে না, উচ্চতা ছাড়া পুঞ্জিত ক্ষয় হবে না, আবহবিকার সৃষ্ট পদার্থের আকৃতি পরিমাণ থাকতে হবে, অভিকর্ষজ বল থাকতে হবে, বৃষ্টিপাত থাকতে হবে, উষ্ণতা থাকতে হবে। এগুলো হলো কি? পুঞ্জিত ক্ষয় নিয়ন্ত্রক। এবং এর কারণ ও ফলাফল জানতে চেয়েছে। কি বলবো? আবহবিকার এবং বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে যখন ক্ষয়প্রাপ্ত পদার্থের সঞ্চয় হয়, সেটা পুঞ্জিত ক্ষয় ঘটায়। আবার ভূমির ঢাল থেকে পুঞ্জিত ক্ষয় হয়, রাস্তাঘাট নির্মাণের জন্য আমাদের পার্বত্য অঞ্চলে পুঞ্জিত ক্ষয় ঘটাতে হয়। এছাড়াও বিভিন্ন জলের মাধ্যমে যখন শিলা তার সহনশীলতা হ্রাস পেয়ে, অর্থাৎ শিলার যে সহ্য ক্ষমতা সেটা হ্রাস পেয়ে গেল, তখন একটা ধসে পড়ার টেন্ডেন্সি থাকে, তার ফলে পুঞ্জিত ক্ষয়। এবার যদি আমি বলি ফলাফলের কথা, ফলাফল হিসেবে আমরা কি বলতে পারি? প্রথমেই বলবো ভূমিধস হয়। ভূমিধসের ফলে কি হতে পারে? জীবনহানি হতে পারে, সম্পত্তিহানি হতে পারে, আবার বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠন হতে পারে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখি, কোন কোন উপাদান আবহবিকারকে প্রভাবিত করে? কোন কোন উপাদান আবহবিকারকে প্রভাবিত করতে পারে? তোমরাই বলো। এই যে শিলার আকৃতি, ভূপ্রকৃতি, জলবায়ুগত উপাদান, জৈবিক উপাদান, এগুলোই আকৃতিগত পরিবর্তন করে, মানে শিলার উপাদানকে পরিবর্তিত করবে। পরের প্রশ্ন, আবহবিকারের সঙ্গে জলবায়ু কিভাবে সম্পর্কিত? তার কারণ একটা নির্দিষ্ট অঞ্চলে যদি জলবায়ু নির্দিষ্ট প্রকার থাকে, একটা নির্দিষ্ট প্রকারের হয়, তাহলে আবহবিকার দেখা যায়। এই যেমন ধরো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর উষ্ণতা কম বেশি থাকে, মানে বেশি থাকে, বৃষ্টিপাতও বেশি থাকে, তার জন্য কি হয়? রাসায়নিক আবহবিকার বেশি হয়। আবার যদি আমি উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে চলে যাই, তাহলে সেখানে উষ্ণতা প্রচন্ড পরিমাণে থাকে, বৃষ্টিপাতের পরিমাণ কম থাকে, তার ফলে সেখানে কি হয়? যান্ত্রিক আবহবিকার হয়। আবার মৌসুমী জলবায়ু অঞ্চলে আমরা যান্ত্রিক এবং রাসায়নিক উভয় প্রকার আবহবিকার দেখতে পাই। কেমন? পরের প্রশ্ন, আবহবিকার এবং ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য কি বলবে? আবহবিকার বলতে আমরা কি বুঝেছি? যে আবহাওয়ার বিভিন্ন উপাদানের মাধ্যমে যান্ত্রিক এবং রাসায়নিক প্রক্রিয়ায় বিচূর্ণী ভবন হলো আবহবিকার। আবার ওইদিকে কি? বিভিন্ন শক্তির মাধ্যমে শিলাস্তরের চূর্ণীকরণ, বিয়োজন এবং অপসারণ, একে বলা হয় ক্ষয়ভবন। আবার প্রকৃতিগত দিক থেকে কি বলবো? আবহবিকার স্থৈতিক প্রক্রিয়া, কিন্তু ক্ষয়ভবন হলো একটা
গতিশীল প্রক্রিয়া। আবহবিকার ধীর প্রক্রিয়া হলেও এটা কিন্তু ক্ষয়ীভবন দ্রুত গতির প্রক্রিয়া। আবার কি বলতে পারি, আবহবিকারে উষ্ণতা দরকার, বৃষ্টিপাত দরকার, আর্দ্রতা দরকার, এগুলো প্রচন্ড সক্রিয় ভূমিকা নেয়। আবার ক্ষয়ীভবনের দিকে কি বলবো, নদী, হিমবাহ, তারপর তোমার বায়ু প্রবাহ, সমুদ্র তরঙ্গ, এগুলো সক্রিয় ভূমিকা নেয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। আবহবিকার এবং পুঞ্জিত ক্ষয়ের মধ্যে পার্থক্য বলেছে। আবহবিকার আমরা বলে দিলাম আবহাওয়ার বিভিন্ন উপাদান, যান্ত্রিক এবং রাসায়নিক প্রক্রিয়া বিচূর্ণীভবন হলো আবহবিকার। আবার অন্যদিকে যদি আমি এবার পুঞ্জিত ক্ষয়ের কথা বলি, অভিকর্ষজ টানের ফলে যখন ভূমির ঢাল বরাবর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে শিলা স্থানচ্যুত হলে অর্থাৎ স্থানান্তর প্রক্রিয়া হলো পুঞ্জিত ক্ষয়। আবার যদি বলতে হয় আবহবিকারের নিয়ন্ত্রকগুলো কি ছিল, বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত। আবার অন্যদিকে অভিকর্ষজ বলের ফলে অভিকর্ষজ বল হলো পুঞ্জিত ক্ষয় নিয়ন্ত্রক। আবার আবহবিকার একটা স্থিতিশীল প্রক্রিয়া, কারণ শিলাচরণের কোনো অপসারণ হয় না, কিন্তু পুঞ্জিত ক্ষয় কিন্তু গতিশীল, কারণ শিলাচর স্থানচ্যুত হচ্ছে। ঠিক আছে, পরের প্রশ্নই আসি। আচ্ছা, আবহবিকারের প্রক্রিয়া সমূহতে এলাম। এই আবহবিকারের প্রক্রিয়া সমূহ থেকে আমাদের কি 2 মার্কসের প্রশ্ন আসে, চলো দেখি। যান্ত্রিক আবহবিকার কাকে বলে? এই যে উষ্ণতার তারতম্য, উষ্ণতার হ্রাস বৃদ্ধি বা উষ্ণতা এবং শুষ্কতার পার্থক্য, শিলাস্তরের চাপের প্রভেদ, তারপর তুষার এবং লবণ কেলাস গঠন, তারপর বলতে পারি জৈবিক বিভিন্ন ধরনের কার্যকলাপ, এগুলোর প্রভাবে যখন শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, অর্থাৎ সেই স্থানে অবস্থান করে, কিন্তু তখন তাকে বলা হয় যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়া। ঠিক আছে, পরের প্রশ্ন, স্বল্পমোচন কি? এটা আমরা কি জানি? স্বল্পমোচন বললে আমাদের মাথায় এটাই আসে, পেঁয়াজের খোসার মতো খুজলে যাওয়া, তাই তো? কিন্তু এর ডেসক্রিপশনটা কি লিখবে? একই জাতীয় খনিজ দ্বারা গঠিত, কারণ আমরা জানি স্বল্পমোচন সমসত্ব শিলা দ্বারা গঠিত, তাই তো? সেই শিলার স্তরগুলো কি হয়, সমকেন্দ্রিক হয়। দিনের বেলা সূর্যের তাপে উপরের স্তরটা ভিতরের স্তরের তুলনায় উষ্ণ এবং প্রসারিত হয়, ওকে, এবং রাত্রেবেলা সেটা শীতল হলে সংকুচিত হয়। এবার দীর্ঘদিন ধরে যখন এরকম সংকোচন প্রসারণ চলতে থাকে, তখন শিলার যে ওপরের আস্তরণটা সেটা পেঁয়াজের খোসার মতো খুলে যায়, তাকে বলা হয় স্বল্পমোচন বা উপগোলাকার আবহবিকার, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। কেমন? পরের প্রশ্ন, ক্ষুদ্রকণা বিসরণ বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে দিন এবং রাতের মধ্যে উষ্ণতার একটা তারতম্য হয়, তার ফলে কি হয়, কোথাও কখনো সংকোচন হয়, কখনো শিলার মধ্যে প্রসারণ ঘটে। এর প্রভাবে শিলা ফেটে যায় এবং ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়ে যায়, তাকে বলা হয় ক্ষুদ্র কণা বিসরণ। এবং বিভিন্ন খনিজ দ্বারা গঠিত বিষম সত্ত্ব শিলার বিভিন্ন ধরনের, ধরো এই শিলার মধ্যে যে খনিজ থাকে সেগুলো সমান প্রকৃতির থাকে না, বিষম সত্ত্ব। এর হওয়ার কারণে বিভিন্ন হারে সংকোচন প্রসারণ হয়, তাহলে উষ্ণতার হ্রাস বৃদ্ধির ফলে এই আবহবিকারে কিন্তু বিভিন্ন মাত্রায় সংকোচন প্রসারণ চলতে থাকে। ঠিক আছে, পরের প্রশ্ন, প্রস্তর চাই খণ্ডীকরণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দিনের বেলায় প্রখর সূর্য তাপ থাকে, শিলাস্তর উষ্ণ হয়, উষ্ণ হলে কি হয়, শিলা প্রসারিত হয়। আবার রাত্রেবেলা ঠান্ডা হয়, তাপ বিকিরণ করে, সংকুচিত হয়। এভাবে ক্রমাগত যখন অসম প্রকৃতির প্রসারণ এবং সংকোচনের কারণে শিলাস্তরে একটা ব্যাপক মাত্রায় পীড়ন হয়। পীড়ন মানে কি, একটা ফাটলের সৃষ্টি হয়, এর ফলে অসংখ্য লম্বা, তারপর উষ্ণ সমান্তরাল ফাটলের সৃষ্টি হয়। এই ফাটল বরাবর যখন চাইগুলো মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মানে বাইরে বেরিয়ে আসে, তাকে আমরা বলি প্রস্তর চাই খণ্ডীকরণ প্রক্রিয়া। কেমন? পরের প্রশ্নই আসি, রাসায়নিক আবহবিকার বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যে প্রক্রিয়ায় জল লাগছে, অক্সিজেন লাগছে, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, বিভিন্ন অম্লের প্রভাবে শিলা বিয়োজিত হয়ে যায় এবং রাসায়নিকভাবে তার পরিবর্তিত হয়, তাকেই আমরা বলি রাসায়নিক আবহবিকার প্রক্রিয়া। কেমন? পরের প্রশ্ন, জারণ কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। জারণ বলতে কি বুঝবো? আমরা জানি জারণ হচ্ছে শিলায় মরচে ধরে, তাই তো? তো শিলা গঠনকারী খনিজের সঙ্গে যখন অক্সিজেন রাসায়নিক বিক্রিয়া ঘটে, যখন খনিজের সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটলো, তাকে জারণ প্রক্রিয়া বলে। সাধারণত লোহাযুক্ত যে শিলাগুলো থাকে, অর্থাৎ ফেরিক, ফেরাস, এগুলোর পরিমাণ বেশি থাকে, সেই প্রক্রিয়ায় কিন্তু জারণ হয়ে থাকে। আবার অক্সিজেনের সংস্পর্শে এসে কি হয়, ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইডে পরিণত হয়ে শিলার ওপর মরচে পড়ে। ওকে,
নেক্সট প্রশ্ন, অঙ্গার যোজন কি বা কার্বনেশন কি, যেটা সাধারণত চুনাপাথর যুক্ত অঞ্চলে হয়ে থাকে। শিলা গঠনকারী খনিজের সাথে কার্বন ডাই অক্সাইডের সংযোগকে অঙ্গার যোজন বা কার্বনেশন বলা হয়, তাই তো? বৃষ্টির জলের সঙ্গে যখন কার্বন ডাই অক্সাইড মিশে যায় তখন কার্বনিক অ্যাসিড তৈরি হয় এবং এই অ্যাসিড বৃষ্টি রূপে ঝরে পড়ে এবং চুনাপাথর, ডলোমাইট এই বিভিন্ন ধরনের খনিজ শিলাকে খুব সহজে বিয়োজিত করে দেয়, মানে মেল্ট করে দিতে পারে। ওকে, নেক্সট প্রশ্ন, আর্দ্র বিশ্লেষণ কি? এগুলো প্রত্যেকটাই কিন্তু পরপর যেগুলো যাচ্ছে সব রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়া। শিলার মধ্যবর্তী খনিজ ও জলের অণু যখন একসঙ্গে বিয়োজন এবং বিক্রিয়া করে তাকে বলা হয় হাইড্রোলিসিস বা আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়া। নেক্সট প্রশ্ন, জলযোজন কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। শিলা গঠনকারী খনিজের সঙ্গে জল যুক্ত হয়ে শিলার বিয়োজন ঘটলে তাকে জলযোজন বা হাইড্রেশন। আবার যেমন ধরো এক্সাম্পল হিসেবে কি বলতে পারি, হেমাটাইট জলের সঙ্গে সংস্পর্শে এসে ভঙ্গুর প্রকৃতির লিমোনাইট তৈরি করে। কেমন? নেক্সট প্রশ্ন, ভূপৃষ্ঠের কোথায় যান্ত্রিক আবহবিকার বেশি দেখতে পাওয়া যায়? উষ্ণ মরু অঞ্চলে আমরা যান্ত্রিক আবহবিকার দেখতে পাবো। যেমন যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়ার মধ্যে স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ। আবার উঁচু পার্বত্য অঞ্চল, ধরো তুন্দ্রা অঞ্চল বা মেরু অঞ্চলে তুষারজনিত আবহবিকার দেখতে পাওয়া যায়। ঠিক আছে, চলো, নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রভাব বেশি দেখা যায় কেন? এই যে আমরা বললাম যে নিরক্ষীয় রাসায়নিক আবহবিকারের জন্য প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন। উষ্ণ এবং আর্দ্র অঞ্চলে বৃষ্টিপাতের প্রয়োজন এবং নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই উষ্ণতাও বেশি থাকে, বৃষ্টিপাতের পরিমাণও বেশি থাকে। এর কারণে রাসায়নিক আবহবিকার কিন্তু আমরা নিরক্ষীয় অঞ্চলে বেশি পরিমাণে দেখে থাকি। নেক্সট প্রশ্ন, জৈবিক আবহবিকার কাকে বলে? উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন ধরনের কার্যকলাপের ফলে অনেক সময় ভূপৃষ্ঠের শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার উদ্ভিদ দেহ বা জীবদেহ যখন পচে যায় তখন হিউমিক অ্যাসিড তৈরি করে, এর ফলেই সৃষ্টি হয় জৈবিক আবহবিকারের। কেমন? কলয়েড প্লাকিং কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। শিলাস্তরের ওপর যখন আর্দ্র মাটির কণা বা কলয়েড সঞ্চিত হয় সেটা পরে যখন শুকিয়ে যায় মূল শিলার খনিজের ওপর চাপ দিয়ে আবহবিকার ঘটায়। কেমন? কলিকরণ কাকে বলে? আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে জোয়ার ভাটা লেগেই থাকে, প্রতিদিন দুবার করে জোয়ার ভাটা হয়। এর কারণে ক্রমান্বয়ে আর্দ্র এবং শুষ্ক হয়, ঠিক আছে, ভাটার জন্য, যার ফলে শিলার আর্দ্রতা এবং শুষ্কতার একটা তারতম্য দেখা যায়। এর ফলে শিলা ভেঙে যায়, চূর্ণ বিচূর্ণ হয়, তাকেই আমরা বলছি কলিকরণ প্রক্রিয়া। নেক্সট, শিটিং ও স্প্যালিং কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আরেকটা শর্ট কোয়েশ্চেনের মধ্যে। যখন ভূগর্ভে গ্রানাইট জাতীয় উদ্বেদী আগ্নেয় শিলাস্তর ওপরে চাপে অপসারিত হলে ওই শিলাস্তর পাতের মতো একটা অনুভূমিকভাবে পাতলা পাতের মতো ফেটে যায় উপরে শিলাস্তরটা, তাকে বলা হয় শিটিং। আবার যখন ভূগর্ভস্থ শিলাস্তরের ওপরের অংশ চাপের পরিমাণ হ্রাস পেলে, অর্থাৎ চাপের পরিমাণটা আস্তে আস্তে কমে গেলে নিচের যে শিলাস্তর সেটা কোণ করে বা কৌণিকভাবে ফাটলের সৃষ্টি করে এবং টুকরো টুকরো ভাগে ভেঙে যায়, তাকে বলা হয় স্প্যালিং। একটা হচ্ছে ভূপৃষ্ঠস্থ, একটা ভূগর্ভস্থ প্রক্রিয়া। ওকে, নেক্সট। আচ্ছা, এবারে চলে এলাম 3 নাম্বার কোশ্চেন। 3 মার্কসের কি কি প্রশ্ন আসতে পারে আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়া থেকে। চলো, কি প্রশ্ন আছে? প্রথম প্রশ্ন, চুনাপাথর সমৃদ্ধ অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি হয় কেন? এই যে বললাম চুনাপাথর সমৃদ্ধ অঞ্চলে রাসায়নিক আবহবিকারের মধ্যে অঙ্গার যোজন প্রক্রিয়া বেশি হয়, তার কারণ কি? এই অঞ্চলে জলের সাথে কার্বন ডাই অক্সাইড মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করে, যা চুনাপাথরের সাথে সহজেই মিশে গিয়ে ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করে। ওকে, মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি দেখা যায় কেন? কারণ অত্যাধিক উষ্ণতা, আর যান্ত্রিক আবহবিকারের জন্য উষ্ণতার প্রয়োজন। শিলাতাপের কুপরিবাহী, কারণ শিলার বাইরের অংশ এবং ভেতরের অংশের মধ্যে তাহলে একটা সংকোচন প্রসারণ বলের সৃষ্টি হয়, ফলে কি হবে? শিলাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আবার মরু অঞ্চলে দিন এবং রাতের মধ্যে উষ্ণতার প্রসার বেশি হয়, দিনের বেলায় শিলার প্রসারণ ঘটে, রাত্রিবেলায় সংকোচন ঘটে, এর ফলেও একটা টানের সৃষ্টি হয়, শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার বৃষ্টিপাতের পরিমাণ তো
খুব কম, তার জন্য রাসায়নিক আবহবিকার এখানে ঘটতে পারে না। তাহলে জলের অভাবে এখানে উদ্ভিদও বিকাশ লাভ করতে পারে না। এইভাবে তাপমাত্রার যে একটা হেরফের দেখা যায়, এর ফলে আমরা মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার দেখতে পাই। আবার বায়ু প্রবাহের কথা যদি বলি, মরু অঞ্চলে বাধাহীনভাবে বায়ু প্রবাহিত হয়, যা রাসায়নিক যান্ত্রিক আবহবিকারকে ঘটতে সাহায্য করে। কেমন? চলো পরের প্রশ্ন। মরু অঞ্চলের অধিবাসীরা বিকেলের দিকগুলিতে ছোড়ার মতো আওয়াজ শুনতে পায় কেন? গুলি ছোড়ার মতো আওয়াজ শুনতে পায় কেন? এই যে বললাম কেন শুনতে পায়, তাকে নাম কি? ক্ষুদ্র কণা বিসরণ, তাই তো? তাহলে কি মরু অঞ্চলে দিন এবং রাতের উষ্ণতার প্রসার অনেকটা বেশি, তাই তো? যার ফলে বিভিন্ন খনিজ দ্বারা গঠিত শিলাকে কি বলবো? বিষম সত্ত্ব শিলা। এই খনিজগুলোর উষ্ণতা তাহলে বৃদ্ধি পায়, হ্রাস পায়, এভাবে বিভিন্ন হারে সংকোচন প্রসারণ করতে থাকে। এইভাবে অসম সংকোচন এবং প্রসারণের ফলে শিলাটা হঠাৎ করে সশব্দে ফেটে ওঠে, যা যান্ত্রিক আবহবিকারের মধ্যে আমরা সেটাকে কি বলে থাকি? ক্ষুদ্র কণা বিসরণ প্রক্রিয়া। কেমন? যা টুকরো টুকরো হয়ে গুলি ছোড়ার মতো আওয়াজ করে ফেটে ওঠে। কেমন? পরের প্রশ্ন। যান্ত্রিক আবহবিকারের ফলে কি ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়? এই যে শিলার সংকোচন ঘটলো, তার ফলে গোলাকৃতি ভূমিরূপ। আবার ব্যাসাল্ট শিলা গঠিত অঞ্চলে প্রস্তরচায়ী খণ্ডীকরণের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপের সৃষ্টি, চ্যাপ্টা আকৃতির ভূমিরূপের সৃষ্টি হয় আমাদের। আবার যদি আমি বলতে চাই, তোমার বিষম সত্ত্ব প্রকৃতি শিলা স্বল্পমোচনের ফলে গোলাকৃতি ভূমিরূপ, চ্যাপ্টা আকৃতির ভূমিরূপ, এরকম বিভিন্ন ধরনের ভূমিরূপের সৃষ্টি। আবার সশব্দে আওয়াজ করে যখন ক্ষুদ্র কণা বিসরণ প্রক্রিয়া ঘটতে থাকে, তখন ছোট ছোট ভূমিরূপের সৃষ্টি করে। কেমন? চলো পরের প্রশ্নে যাই। যান্ত্রিক আবহবিকার এবং রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য। প্রথমে কি দেব? ধারণা। তাহলে একটা কি? উষ্ণতা, বৃষ্টিপাত, তুষারপাত প্রভৃতি উপাদানগুলো কি হয়? চূর্ণ বিচূর্ণ ঘটে থাকে যান্ত্রিক আবহবিকারের ফলে। অন্যদিকে জল, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এগুলোর ফলে রাসায়নিক আবহবিকার হয়। প্রক্রিয়ার কথা যদি বলতে চাই, যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ার ফলে ক্ষুদ্র কণা বিসরণ, স্বল্পমোচন, প্রস্তরচায়ী খণ্ডীকরণ এইগুলো হয়ে থাকে। রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়ার ফলে জারণ, বিজারণ, অঙ্গারযোজন, জলযোজন ইত্যাদি হয়ে থাকে। আবার যান্ত্রিক আবহবিকার আমরা মরু অঞ্চল, উষ্ণ মরু অঞ্চল, শীতল জলবায়ু অঞ্চলে দেখে থাকি। আবার রাসায়নিক আবহবিকার আমরা নিরক্ষীয়, আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে দেখে থাকি। আবার যান্ত্রিক আবহবিকার প্রচন্ড সশব্দে হয়ে থাকে মাঝে মাঝে, কিন্তু রাসায়নিক আবহবিকার নিঃশব্দে হয়। এবার যদি শিলার পরিবর্তনের কথা বলি, যান্ত্রিক আবহবিকারের ফলে শিলার ভৌত ধর্মের পরিবর্তন হলেও রাসায়নিক কিন্তু পরিবর্তন ঘটে না। কিন্তু রাসায়নিক আবহবিকারে ভৌত এবং রাসায়নিক দুটোরই পরিবর্তন ঘটে। আবার কি? যান্ত্রিক আবহবিকার সম প্রকৃতির খনিজের দ্বারা গঠিত, সমসত্ত্ব স্বল্পমোচন, আবার বিষমসত্ত্ব ক্ষুদ্র কণা বিসরণ। এবার যদি আবহবিকারের ধরন বলি, এরকম বিভিন্ন পয়েন্টগুলো লিখে আমরা কিন্তু ডেসক্রাইব করতে পারবো। ভূমিরূপের ক্ষেত্রে যদি বলি, এখানে গোলাকৃতি বলো, চ্যাপ্টা বলো, সূচালো বলো, কৌণিক বলো, বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয় যান্ত্রিক আবহবিকারে। কিন্তু রাসায়নিক আবহবিকারে আকৃতিগত কোনো তেমন পরিবর্তন হয় না। সশব্দে আওয়াজ সৃষ্টি করে, একটাই আওয়াজ সৃষ্টি হয় না। কেমন? পরের প্রশ্নই আসি। স্বল্পমোচন এবং ক্ষুদ্রকণা বিসরণের মধ্যে পার্থক্য। স্বল্পমোচন বলতে কি বলবো? একই জাতীয় খনিজ দ্বারা গঠিত সমসত্ত্ব শিলার স্তরগুলো সমকেন্দ্রিক হলে তাকে স্বল্পমোচন। আবার ক্ষুদ্রকণা বিসরণ বিষমসত্ত্ব প্রকৃতির। স্বল্পমোচন পেঁয়াজের খোসার মতো খুলে যায়, কিন্তু ক্ষুদ্রকণা বিসরণে কিন্তু পেঁয়াজের খোসার মতো খোলে না। ক্ষুদ্রকণা বিসরণে এবং দিন রাত্রির তারতম্য ঘটে, এর ফলে সংকোচন প্রসারণ হয়, হঠাৎ করে ফেটে ওঠে, তাই তো? যেটা উষ্ণ মরু অঞ্চলে হয়ে থাকে। তো এইভাবে সমসত্ত্ব, অসমসত্ত্ব এই প্রক্রিয়াগুলো লিখতে হবে। শিলায় মরচে পড়ে কেন? নেক্সট প্রশ্ন। শিলায় মরচে পড়ার কারণ কি? এই যে আমরা বললাম রাসায়নিক আবহবিকারের ফলে ফেরিক অক্সাইড ফেরাস অক্সাইডে পরিণত হচ্ছে, জলের সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে, তার মধ্যে বায়ু প্রবাহিত হচ্ছে, এর ফলে ফেরিক অক্সাইড ফেরাস অক্সাইডে পরিণত হয় এবং শিলা মরচে পড়ে। ওকে, আচ্ছা এবারে চলে এলাম এই অধ্যায় থেকে আমাদেরকে কি 5 মার্কসের প্রশ্ন আসতে পারে। 5 নম্বরের প্রশ্ন, যান্ত্রিক আবহবিকারের প্রধান প্রধান প্রক্রিয়াগুলো কি কি? আমরা কি কি পড়েছিলাম? স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ, প্রস্তরচায়ী খণ্ডীকরণ, তুহিন খণ্ডীকরণ। এই যে প্রক্রিয়াগুলো বললাম সেগুলোই একটু বড় আকারে লিখে দিতে হবে। কেমন? পরের প্রশ্নই আসি। রাসায়নিক আবহবিকার বলতে কি বোঝো? যখন কোনো শিলার
কি বলেছি, যা ভৌত এবং রাসায়নিক দুটো ধর্মই পরিবর্তিত হয় তাকে আমরা বলছি রাসায়নিক আবহবিকার। এবং এর ফলে প্রক্রিয়াগুলো কি কি পড়েছি, জারণ, বিজারণ, অঙ্গারযোজন, কার্বনেশন, এগুলো হচ্ছে আমাদের রাসায়নিক আবহবিকারের ফলে গঠিত প্রক্রিয়া। কেমন? পরের প্রশ্নই আসছি। জৈবিক আবহবিকার উদ্ভিদ এবং প্রাণীর কার্যকলাপের ফলে যে প্রক্রিয়া ভূমিরূপের পরিবর্তন হয়, হিউমাস থেকে হিউমিফিকেশন, হিউমিক অ্যাসিড, এগুলো তৈরি হয়, তাকে আমরা বলছি জৈবিক আবহবিকার। ওকে, পরের প্রশ্নই আসি। আচ্ছা, আবহবিকারের ফলে সৃষ্ট, এবার আসবো 2 মার্কসের কোয়েশ্চেনে, আবহবিকারের ফলাফল এবং মৃত্তিকা ক্ষয়, এই টপিকটা থেকে আমাদের কি কি আসতে পারে। আচ্ছা, 2 মার্কসের প্রশ্ন, রেগোলিথ কি? মৃত্তিকা গঠনের প্রাথমিক প্রক্রিয়াকে আমরা রেগোলিথ বলে থাকি, অর্থাৎ মৃত্তিকা সৃষ্টির প্রথম প্রক্রিয়া হলো রেগোলিথ প্রক্রিয়া, যা যান্ত্রিক এবং রাসায়নিক আবহবিকারের ফলে যখন শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ভূত্বকের উপর একটা কোমল আবরণের সৃষ্টি করে, তাকেই আমরা বলি রেগোলিথ। কেমন? পরের প্রশ্ন, মাটি কাকে বলে? খুব সুন্দর একটা প্রশ্ন। ভূপৃষ্ঠের সমান্তরালে বিভিন্ন খনিজ থাকে, জৈব পদার্থ থাকে, সেটা শিথিল, নিষ্ক্রিয় এবং ভঙ্গুর আবরণী একটা স্তর গঠন করে, উদ্ভিদের ধারণা এবং বৃদ্ধিতে সহায়তা করে, তাকেই আমরা বলি মাটি। কেমন? পরের প্রশ্ন, টেরা রোসা কি? টেরা শব্দের অর্থ কি? মাটি, আর রোসা শব্দের অর্থ হলো লাল। যখন তোমার ক্রান্তীয় অঞ্চলে ল্যাটেরাইট মাটির মতো লাল রঙের একটা মাটি বেরিয়ে আসে, অর্থাৎ চুনাপাথর গঠিত অঞ্চলে, চুনাপাথরের মধ্যে যখন লোহার পরিমাণটা বেশি থাকে, বৃষ্টিপাতের জল তার মধ্যে পড়লে সেই লাল ভাবটা বেরিয়ে আসে, তখন সেই ভূমিরূপকে বলা হয় টেরা রোসা। ওকে, পরের প্রশ্ন, সোলাম কি? আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। লাতিন ভাষায় সোলাম কথার অর্থ হলো ভূমি বা মেঝে। আবহবিকারের ফলে যখন আদিশিলা চূর্ণ বিচূর্ণ হয়ে রেগোলিথ সৃষ্টি করে, তার ওপরে যে মৃত্তিকা স্তর থাকে, সেখানে উদ্ভিদ খাদ্য সংগ্রহ করে থাকে, তাকেই আমরা বলছি সোলাম। হিউমাস কি? হিউমাস গঠন কিভাবে হয়? উদ্ভিদ, প্রাণী, এগুলো দেহ যখন মাটির মধ্যে পড়ে পচে যায়, ঠিক আছে, পচা দেহ পচে যায়, তখন সেটা অণুজীবের মাধ্যমে সেটা মাটিতে মিশে যায়, বিয়োজন ঘটে। এর ফলে একটা গাঢ় বাদামি কালচে একটা জটিল পদার্থের সৃষ্টি হয়, তাকে বলা হয় হিউমাস। আর হিউমাস গঠনকারী প্রক্রিয়াকে বলা হয় হিউমিফিকেশন। আচ্ছা, পরের প্রশ্নটাই তাই দেওয়া রয়েছে। এই প্রক্রিয়া কি হয়? জৈব পদার্থ যখন আণবিক্ষণিক মাধ্যমে আণবিক্ষণিকভাবে বিয়োজিত হচ্ছে, কালো বর্ণের হিউমাসে পরিণত হচ্ছে, এই হিউমাস যে গঠন হচ্ছে, এই যে টোটাল প্রসেসটাকে বলা হয়, প্রক্রিয়াকে বলা হয় হিউমিফিকেশন। পরের প্রশ্ন, এলুভিয়েশন এবং ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য। এলুভিয়েশন কি? এলুভিয়েশন হলো মাটির ওপরের স্তরে যে খনিজ পদার্থ থাকে, যে পদ্ধতিতে মাটির নিচের স্তরে স্থানান্তরিত হচ্ছে। ধরো এ স্তর থেকে বি স্তরে পদার্থ স্থানান্তরিত হচ্ছে, তাকে বলা হয় এলুভিয়েশন। আর এই যে পদার্থটা বি স্তরে এসে জমা হচ্ছে, সঞ্চয় হচ্ছে, তাকে বলা হয় ইলুভিয়েশন প্রক্রিয়া। কেমন? পরের প্রশ্ন, মৃত্তিকা ক্ষয় বলতে কি বোঝো? প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট বিভিন্ন কারণে যখন ভূমির উপরিভাগের আস্তরণটা আস্তে আস্তে অপসারিত হয়, ভূমির উচ্চতা হ্রাস পেতে থাকে, তাকেই বলা হয় মৃত্তিকা ক্ষয় বা মাটি ক্ষয়। ধাপ চাষ কি? পার্বত্য অঞ্চলে পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়াকে আটকাতে গেলে প্রবাহমান ধাপ কেটে তখন চাষ করা হয়, কৃষি কাজ করা হয়, যাতে কি মানে ক্ষয়প্রাপ্ত না হয়। পার্বত্য অঞ্চলের ভূমি, পাহাড়ের ঢাল কেটে কৃষি কাজ করা হয়, তাকে বলা হয় ধাপ চাষ। নেক্সট আলোচনা করব এই আবহবিকারের ফলাফল এবং মৃত্তিকা থেকে আমাদের কি কি সংক্ষিপ্ত 3 মার্কসের প্রশ্ন আসতে পারে, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক। মাটি সৃষ্টির নিয়ন্ত্রক কি? প্রথম হলো শিলা। শিলা ছাড়া কিন্তু মাটি গঠন সম্ভব নয়। রেগোলিথ ছাড়া কিন্তু মাটি গঠন সম্ভব নয়। নেক্সট, জলবায়ু। উষ্ণ আর শুষ্ক জলবায়ুতে এক ধরনের মাটি সৃষ্টি হবে, আবার আর্দ্র জলবায়ুতে এক ধরনের মাটি সৃষ্টি হবে, তাই জলবায়ুর প্রয়োজন। নেক্সট, ভূপ্রকৃতি। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল যদি খরা হয়, সেখানে মাটি সৃষ্টির সুযোগ কিন্তু খুব কম থাকে। আবার মাটি গঠনের কাজ সহজতর হয়ে যায় ভূমির ঢাল যদি বেশি থাকে। জীবজগতের মধ্যে যদি বলি, যেইখানে উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহেও থেকে মাটিতে
হিউমাস সৃষ্টি হয়, তাই তো? তাহলে এই যে প্রাণীরা গর্ত করে মাটির মধ্যে বা জল বাতাস সেগুলো মাটির মধ্যে প্রবেশ করছে, এর ফলে কিন্তু উদ্ভিদও ইনডাইরেক্টলি কাজ করছে মাটি গঠনে, আবার প্রাণীও কিন্তু ইনডাইরেক্টলি কাজ করছে। সময় কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যত দীর্ঘ সময় হবে তত মাটিটা আরো বেশি সুগঠিত হবে, আরো ভালো স্ট্রাকচার তৈরি হবে, মাটির প্রোফাইল আরো ভালো হবে। এবার যদি বলি আবহবিকারের ফলে যে রেগোলিথ থেকে মাটি সৃষ্টির সময় যে খনিজ পদার্থগুলো যুক্ত হতে থাকে, এর ফলে কিন্তু মাটি সৃষ্টি হয়ে থাকে। ওকে, আবহবিকার কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে? মাটির উর্বরতা কিভাবে বৃদ্ধি পাচ্ছে? এই যে মাটিতে উদ্ভিদ প্রাণীর দেহ পড়ে রয়েছে, কেঁচো কেন্ন মরে পড়ে রয়েছে, তারপর গাছের পাতা পচছে, তারপর গাছের কোনো ফল মাটির মধ্যে পড়ছে, এইগুলো যখন বিয়োজিত হচ্ছে হিউমাসের মাধ্যমে, মাটির মধ্যে বিয়োজিত হচ্ছে, বিয়োজন ঘটছে, অনুবীক্ষণ তোমার বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা বিয়োজিত হচ্ছে, এর ফলে মাটিতে সেটা মিশছে, এর ফলেই মাটির যে গুণাগুণ সেটা বৃদ্ধি পাচ্ছে, মাটির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে। কেমন? নেক্সট, মৃত্তিকা ক্ষয় এবং মৃত্তিকার অবনমনের মধ্যে পার্থক্য। মৃত্তিকা ক্ষয় বলতে আমরা কি বলতে পারি? তোমরা বলো যে বিভিন্ন যে বহিস্থ শক্তিগুলো আছে এবং মানুষের বিভিন্ন ধরনের কার্যকলাপ, এই মাটির ওপরের স্তরে যে কণাসমূহ অপসারণ হলো, ফলে মৃত্তিকা ক্ষয় হলো। আবার অন্যদিকে যদি অবনমনের কথা বলতে চাই, প্রকৃতি মনুষ্য সৃষ্ট কারণে যখন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মৃত্তিকার গুণগত মানের অবনতি হয়, তাহলে মৃত্তিকার অবনমন হলো। মৃত্তিকা ক্ষয়ের যে নিয়ন্ত্রকগুলো যদি বলি তাহলে কি বলবো? বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, বৃক্ষচ্ছেদন, পশুচারণ, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের নিয়ন্ত্রক মৃত্তিকা ক্ষয়ের। আবার অবনমনের নিয়ন্ত্রক হিসেবে কি বলবো? এই যে রাসায়নিক সার প্রয়োগ করা হয়, তার ফলে কীটনাশকের ব্যবহারের ফলে অম্ল বৃষ্টি হয়, অতিরিক্ত পরিমাণে জলসেচ, এগুলো হচ্ছে। এবার যদি আমি সময়ের কথা বলি, মৃত্তিকা ক্ষয় অপেক্ষাকৃত কিন্তু প্রচন্ড দ্রুত হয়ে থাকে, কিন্তু মৃত্তিকার অবনমন দীর্ঘ সময় ধরে হয়ে থাকে। এবার যদি প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য বলি, মৃত্তিকা ক্ষয় নিবারণের জন্য এই যে ধাপ চাষ করা হয় পার্বত্য অঞ্চলে, পশুচারণকে নিয়ন্ত্রণ করতে হবে, বনসৃজন করতে হবে। অবনমন রোধ করার জন্য কি প্রয়োজন? জৈব সারের ব্যবহারটা প্রচুর পরিমাণে বাড়াতে হবে, শস্যাবর্তন পদ্ধতিকে ব্যবহার করতে হবে, প্রতিনিয়ত মৃত্তিকার গুণমান পরীক্ষা নিরীক্ষা এগুলো কিন্তু ব্যবস্থা করা উচিত। কেমন? তাহলে মৃত্তিকা ক্ষয় এবং অবনমনের পার্থক্যগুলো আমরা আলোচনা করলাম। নেক্সট এবার কি আলোচনা করব? ইলুভিয়েশন বলেই দিলাম, একটা হচ্ছে যাচ্ছে, একটা গিয়ে সঞ্চিত হচ্ছে, এ স্তরের প্রক্রিয়া, বি স্তরের প্রক্রিয়া। চলো পরেরটাই যাই। আচ্ছা, এবারে 5 মার্কসের কি কি প্রশ্ন আসতে পারে মৃত্তিকা ক্ষয় এবং আমাদের আবহবিকারের ফলাফল থেকে, সেটা একটু চলো দেখে নি ছোট্ট করে। আবহবিকারের ফলে কিভাবে মৃত্তিকা সৃষ্টি হয় এই কিছুক্ষণ আগেই আমরা আলোচনা করলাম, তাই আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। পরের প্রশ্ন, মৃত্তিকা ক্ষয়ের কারণগুলো কি কি? এই যে মৃত্তিকা ক্ষয়কে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা মনুষ্য সৃষ্ট, একটা প্রাকৃতিক। প্রাকৃতিক কি কারণে হতে পারে? এই যে ধরো প্রচন্ড পরিমাণে বন্যা হলো, এই যে ধস নামলো, প্রাকৃতিক কারণে হতে পারে। মনুষ্য সৃষ্ট কি বলতে পারি? এই যে আমরা গাছ কেটে ফেলছি, বৃক্ষ লাগাচ্ছি না, প্রচন্ড পরিমাণে আমরা পশুচারণ করছি, মানে পশুদের ছেড়ে দিচ্ছি, এগুলোর কারণে আমাদের মৃত্তিকা ক্ষয়গুলো কিন্তু হতে পারে। অনিয়ন্ত্রিতভাবে আমরা বৃক্ষচ্ছেদন করছি, অবৈজ্ঞানিকভাবে কৃষির কাজ করছি, নির্মাণ কাজ করছি, এগুলো হচ্ছে আমাদের মৃত্তিকা ক্ষয়ের কারণ। পরের প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলো কি কি? এই যে যেগুলো আমি বললাম, যেগুলো করছি সেগুলোকে আটকাতে হবে। আমাদের আটকাতে হবে, ধাপ চাষ করতে হবে, ফালি চাষ করতে হবে, আমাদের মালচিং প্রক্রিয়া করতে হবে, তারপরে আমাদের অনিয়ন্ত্রিত পশুচারণটাকে নিয়ন্ত্রণ করতে হবে, মানুষের সতর্ক হতে হবে। প্রাকৃতিক যেগুলো বললাম, মনুষ্য সৃষ্ট যেগুলো বললাম, যেগুলোর কারণে হয়, সেগুলো ঠিক অপোজিট। নিয়ন্ত্রণ যেগুলো হচ্ছে সেগুলোই হচ্ছে আমাদের মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি। চলো তাহলে আমরা কি কি আলোচনা করলাম আজকের ক্লাসে? আজকে আবহবিকার চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা কিন্তু অনেকগুলো প্রশ্নোত্তর আলোচনা করলাম, মাল্টিপল চয়েস করলাম, আমরা শূন্যস্থান পূরণ করলাম, সত্য মিথ্যা করলাম, 1 মার্কসের প্রশ্ন করলাম, 2 মার্কসের করলাম, 3 মার্কসের করলাম এবং 5 মার্কসের আমরা প্রশ্নোত্তরগুলো কিন্তু আলোচনা করে ফেললাম। তাহলে এবার কি মনে হচ্ছে তোমাদেরকে? কি আর বই বা সহায়িকা খুলে দেখতে হবে?
আশা করছি দেখতে হবে না, কারণ এই চ্যাপ্টার থেকে আমাদের প্রবাবল যতগুলো প্রশ্ন আসা সম্ভব আমরা কিন্তু সমস্ত কিছু আলোচনা করে ফেলেছি এই ডিজিটাল সহায়িকার মাধ্যমে। তাহলে আর চিন্তা কিসের? যদি চ্যাপ্টার সংক্রান্ত কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই জয়েন করো টিউটোপিয়া লাইভ ক্লাসে, সেখানে আমি থাকছি তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ারিং এর জন্য। কেমন? তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে আমাদের অন্য একটা চ্যাপ্টারের ডিজিটাল সহায়িকা নিয়ে, অর্থাৎ প্রশ্নোত্তর আলোচনা নিয়ে। সকলে সুস্থ থেকো এবং ভালো থেকো। থ্যাঙ্কস টু অল অফ ইউ। টাটা।